সুপ্রিয় দর্শক, শুরু হলো এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএটিভি সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় সংস্কারের ভবিষ্যৎ। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান, আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। আপনাদের চারজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই বদিউর রহমান, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার প্রস্তাবনা গ্রহণ করতে চায় তার লক্ষ্যে বেশ 10টি কমিশন গঠন করেছে। এর মধ্যে 6টি প্রথম ধাপে হলো। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশাসনিক সংস্কার, সংবিধান সংস্কার এবং নির্বাচন কমিশন বিষয়ক সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন। আমরা যেটাকে সবচেয়ে বেশি আলোচনায় আসছে প্রশাসনিক সংস্কারের বিষয়ে, প্রশাসনিক ক্যাডার অর্থাৎ কর্মকর্তারা এর প্রতিবাদ জানিয়েছেন একটি বিষয়, যদিও এখনও কোনো রিপোর্ট প্রকাশ করা হয়নি বা জমাও দেওয়া হয়নি। কিন্তু তাদের এই প্রতিবাদের কারণ কি? কেন তারা সংস্কার হতে চায় না? তারা আগের ফরম্যাটেই থাকতে চায়? জি, ধন্যবাদ। অনেক দিন পরে আসলাম তো, 4.5 মাস প্রায় পরে। তো এটা ব্যক্তিগত একটা ব্যাখ্যা দিতে হয়। আমি দর্শকদের, আমার লেখার পাঠকদের জন্য এবার একটা বই উৎসর্গ করেছি, চেতনায় বুদবুদ, এবং সেটাতে 2008 থেকে 2023 এই 15 বছরের প্রশাসনিক এবং রাজনৈতিক ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে লেখাগুলোতে। তো মজার বিষয় হইল, কিছু ভবিষ্যৎবাণী করেছিলাম আপনার প্রশাসনের সংস্কারের ভবিষ্যৎ কি বলার আগে। সেই লেখাগুলোতে আমি ইউনূস সাহেব যে আসবেন এইটা একটা লেখা লিখেছিলাম ওনার উপর। গোটা 4.5-5টা লেখার মধ্যে 5ই সেপ্টেম্বর 2023 ওই লেখাটার শেষ কথাটা ছিল, এবার বাইরে শোনা যাচ্ছে যে অস্বাভাবিক কোনো সরকার হইলে তিনি এবার আর সুযোগ হাতছাড়া করবেন না। ঠিক 11 মাসের মাথায় উনি আসলেন। শেখ হাসিনার পতন নিয়ে আমার একটা লেখাতে মন্তব্য ছিল যে শেখ হাসিনার এমন ভাবার কোনো কারণ নেই যে তিনি শুধু দেশপ্রেমিক আর কেউ দেশপ্রেমিক নন। এত অহংকার ভালো নয়, অহংকার পতনের মূল। এভাবে মোটামুটি যেগুলো বললাম, ওনাদের বিচারপতিদের অভিশংসন, সেটা যে সংসদের হাতে নিয়ে আসার জন্য যে চেষ্টা করলো, সেটা বললাম যে এইটা সব কিছু সবার উপর ছড়ি ঘুরানোর জন্য আনা ঠিক না, এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে থাকুক। তারপরে নির্বাচন, যে ঘরে ঘরে সব দলীয় নির্বাচনের অবস্থায় চলে যাওয়া, সেটারও আমি বিরোধিতা করেছি। যাকে সেগুলো এখন ফলে যাচ্ছে। ভবিষ্যৎ কি সংস্কারে যেটা বলছেন, ভবিষ্যৎটা তো পরে, আগে অতীতটা কী ছিল সংস্কারের। সংস্কারের অতীত দেখেন, এই 53 বছরে কত সংস্কারের কমিশন হয়েছে, সে অতীতটা কী ছিল। আর এখন যারা করছে বর্তমান, আপনি যে বললেন ওনার সরকারই তো এনজিও গ্রামের সরকার। একদিকে নিজেরা সব এনজিও, আরেকটাকে গ্রামীণের গ্রাম। তো ওনারা ব্লক পেয়েছেন সংস্কারের জন্য, এনজিও গ্রাম করে গিয়ে ব্লক পেয়েছেন। সেই ব্লকগুলো কোনটা স্ট্যান্ডিং করবেন, কোনটা বাইপাস করবেন, কোনটা পেসমেকার লাগাবেন, সেগুলো নিয়ে এখনও তো প্রেসক্রিপশান আসেনি। প্রেসক্রিপশান আসবে। যেটা প্রশাসনের বিষয়, যেটা মোহিত চৌধুরী সাহেব একটু কথা প্রসঙ্গে বললেন, বিশেষত উপসচিবদের 50% প্রশাসন ক্যাডার জন্য রাখবে, বাকি 50% অন্য সবাইকে দেবে। আগে 75-20 ছিল, 25 ছিল। তো এটা নিয়ে কেন বিরোধ হবে? আপনার কে একজন বলছিলেন না যে মুহিত সাহেব তো ওনাদেরই লোক। হ্যাঁ, মুহিত সাহেব ওনাদের লোক বলে কোনো কথা নাই। যারা পাকিস্তানি 3 অক্ষরী সাহেব, তারা কারো লোক না, তারা নিজেদের লোক। যখন যে সরকার আসে তাকে যেভাবে তুষ্ট করে তারা যেটুক বেনিফিট নিতে পারে সেটাই করেছে। এখন উনি কমিশনে আসছেন, ওনার এক রূপ, উনি সেক্রেটারি ছিলেন আরেক রূপ, উনি যখন আবার ইয়েতে ছিলেন আপনার বিমানে এমডি, সেটা বলবো না আমি, যখন আবার উপদেষ্টা ছিলেন সেই সময় একরকম ছিলেন। ওনাকে আমি ব্যক্তিগতভাবে তো ভালোভাবে চিনি কিছুটা, কারণ আমি কাজও করেছি। এক সচিব আমাকে লড়াই করে এক জায়গায় নিয়েছেন, আরেকজন সচিব হয়ে পরে আমাকে সেখান থেকে খেদাইলেন কোনো কিছুতে। প্রশাসনে গোষ্ঠী স্বার্থে কেউ কারো লোক নয়। নিজের স্বার্থে যদি কিছু আসে তাহলে তখন সেটা আমার লোক বলা যায়, বলতে পারে। আর যদি নিজের স্বার্থের বাইরে যায়, হিসাবে যদি না মেলে, তাহলে তারা কেউ এটা মানে না, পরিষ্কার কথা। অতএব যার সাথে যেখানে লাগছে সেখানে এটা কথা বলবে।
আর যিনি আগে প্রশাসনে ছিলেন এখন হয়তো কমিশনে এসেছেন বা যারা আসছেন তারা আগে নিজের স্বার্থে কি করেছে সেটা তারা ভুলে যাবে। এখন তারা হয়তো অন্য কিছু হিরোইক দেখানোর জন্য বা নূতন কিছু নাম কামানোর জন্য একটা চেষ্টা করতেই পারে। সংস্কার মানেই তো এগুলো, একটা কিছু করবে। এর আগে তো আপনার আমার কাছে এখনও জনপ্রশাসনের সংস্কার তো এই পর্যন্ত কম হয় নাই, বোধহয় 23, 24, 25টার মতো হয়েছে। এর মধ্যে বিরাট রিপোর্ট হয়েছিল ATM শামসুল হক সাহেবের জনপ্রশাসনের রিপোর্টের। তো সেগুলো হয়, কাজ করার জন্য অনেকে কিছু করে, পরে হয় না। আর আমি 1/11 সময় তো সংস্কার দেখেছি, সে সময় তো এই করব সেই করব কত চেষ্টা করেছে না। তারপরে কী হলো, ছোট্ট উদাহরণ দিই, তারা তো দুর্নীতিবাজদের ধরার জন্য তো সবাই হয়। দুর্নীতি এমন একটা প্রসঙ্গ, যেই আসে ওটা সংস্কার শুরু করতে চায়। জিয়াউর রহমান সাহেব 1979 সালের, আবার জিয়াউর রহমান সাহেবের নাম নিয়ে কিছু বললে এখন তো আলী নাই, খেপবে না, বাজাদের ওনারা আছেন, ওনারা হয়তো সন্তুষ্ট অসন্তুষ্ট হবেন কীভাবে বলা হয়। জিয়াউর রহমান সাহেব 1979 সালের এপ্রিলের 20, 21, 22 যথাসম্ভব বা একদিন এপ্রিল হবে, একনেক মিটিংয়ে একটা বদ কথা বলছিলেন যে অ্যাটলিস্ট 50% করাপশন শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স। এই নিয়ে একটা হই আল্লাহ শুরু হয়ে গেল যে তাহলে বাকি 50% জায়েজ নাকি। সুধাংশু শেখর হাওলাদার তো সাংঘাতিক রকমের চিৎকার শুরু করে দিল। তার আগে আসেন সংস্কারের মধ্যে এই যে এসব দুর্নীতি নিয়ে খোদ বঙ্গবন্ধু কি করলেন, ধরবেন, ধরতে গিয়ে রেড দিলেন লালগোড়া। এখন রেড করতে যাইয়া দেখা যায় যারে ধরতে যায় সেগুলো তার লোক, বন্ধ হয়ে গেল। তারপরে যাইয়া চাটার দল সব খেয়ে ফেলে। গাজী আমার কম্বলটা কই, সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি, লাল গোড়া দাবড়াই দেব। পরের দিকে আবার আগে এগুলা বলার পর পরের দিকে লাল গোড়া দাবড়াই দেব। তারপরেও যখন দাবড়ানোতে কুল কিনার আনা হয় তখন 3 মিনিটের মধ্যে ফের ফয়েলেসে প্রেসিডেন্ট 5 বছরের জন্য হয়ে গেলেন, ঠিক আছে, এবং বাকশাল হয়ে গেল। 4টা পত্রিকায় চলে আসলো, সব দল বন্ধ হয়ে গেল। সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে নিজে গণতন্ত্রের 12টা বাজলেন, মরলেন, আমাদেরও মরলেন। তো এখন আবার যারা বলতেছে, যেসব কাঁচা পাকা লোকজন বলে যে তার ছবি মুছে ফেলবো, বিদ্যুৎ বিলের মধ্যে দেখি শেখ হাসিনার ছবির উপর দিয়ে কালি আঁকতেছে, মুছতেছে। এখন যেটুক সিল মারতেছে তাও দেখা যায়। আর মুছে কি সব ফেলা যায় নাকি? আমার বাপ কে ছিল সেটা আমি দেখছি নাকি? আমার মা বলছে বা চাচা বলছে, জ্যাঠা বলছে, উনিরা বলার পরে আমি বাপ চিনছি। এখন বাপ স্বীকার করবে না, সব মুছে ফেলবে, এটা করবে না, সংস্কার হয় না। আসেন, গণভবন জাদুঘর বানাবে, এটা কি সংস্কারের অংশ কি না? ওগুলো তো ব্লক ফাইলও সেটা করলো। এই গণভবনটা একটা সরকারি সম্পদ, কারো বাপের জায়গা না, সেখানে জাদুঘর বানাবে কেন? জাদুঘর তো আছে শাহবাগে, ওটার এক্সটেনশন করুক বা সেখানে একটা কিছু করুক। আর যে জাদুঘর আপনি এখন বানাবেন বলছেন, এই জাদুঘর আবার আরেক গ্রুপ আপনার মতো আসলে তখন ভাঙবে না? ভাঙি ফেলতে পারে। 32 নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ভাঙেন নাই, তারপরে যে এটা ভাঙতেছেন। এইগুলো কিছু জিনিস আছে একটা সরকারি সম্পদে জাদুঘর বানানোর দরকার নাই। এত যদি দরদি হয় আন্দোলনের ফসল বলে, তাহলে যারা আন্দোলনে মারা গেল 800, 850, 900 বলে হাই রাইজ 25-30 তলা বিল্ডিং করে তাদেরকে গণভবন বরাদ্দ দিয়ে দেন, আরেকজন আসে পরে সংসদ ভবন বরাদ্দ দিয়ে দেখ, এভাবে করুক। একটা সিস্টেমেটিক কোহেশন যদি প্রশাসনে না থাকে, আস্থার ধারাবাহিকতা যদি না থাকে, জি, তাহলে আপনার সংস্কারের কোনো কাজ আসবে না। বদিউর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, যেটি বদিউর রহমান বলছিলেন যে সিস্টেম বা আস্থার ধারাবাহিকতা থাকতে হবে প্রশাসনে, কিন্তু প্রশাসনের লোকজন যেভাবে সংস্কার প্রস্তাবনার আগেই প্রতিবাদ মুখর হয়ে উঠেছে, আপনি কি মনে করেন যে সব সেক্টরেই সংস্কারগুলো এরকম ঝুঁকিতে থাকতে পারে? বিশেষ করে বিচার বিভাগ সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানেও কি এ ধরনের জটিলতা আরও বেশি কিনা? আপনার দীর্ঘ আইনজীবী জীবনের অভিজ্ঞতা কি বলে? প্রথমে আমার যেটা ধারণা, যে ধরেন ইভেন পলিটিক্যাল গভর্নমেন্ট দে উইল ফর্মুলেট দ্য পলিসি, ব্যুরোক্রেট উইল ইমপ্লিমেন্ট, তারা ইমপ্লিমেন্ট করে পলিসিটা। এখন যদি আপনি ভালো স্ট্রং শিক্ষিত আমরা না হন, যদি আপনি সরকার পলিসি বুঝবেন না, আপনি ফর্মুলেট করতে পারবেন না, এবং আপনার কাজ হবে তখন গিয়ে পদক্ষেপের মধ্যে দুর্নীতি ঢুকানো। আমার দেশে যে জিনিসটা হলো, আমাদের এই ডেপুটি সেক্রেটারির পরে তো মোটামুটি শুরু হয়ে যায়। ডেপুটি সেক্রেটারি হইতে হলেও তবদিল করতে একটু, ডেপুটি সেক্রেটারি পরে তো পলিটিক্যাল সভাপতি। এখন তো একটা সচিব, সে রিপ্রেজেন্ট করতেছে গভর্নমেন্টকে, ওই মন্ত্রণালয় থেকে রিপ্রেজেন্ট করছে সে।
দেশি বিদেশি সব জায়গাতে, তার তো অভিজ্ঞতা, তার যোগ্যতা, তার পারফরমেন্স, তারপর তার ইংরেজি বলার ক্ষমতা নাকি সব থাকতে হবে, তার বুদ্ধিমত্তা থাকতে হবে, পার্সোনালিটি থাকতে হবে। এখন যদি আপনি শুধু তবদিরে আপনি ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তার সেক্রেটারি হলেন, আপনি কিছু করতে পারছেন না। আপনি ইভেন যে আপনাকে বানাইলো, যার তার দাবিদারি করছেন, তাকে তো হেল্প করতে পারছেন না আপনি। সো এটা হলো প্রথম হলো যে আমাদের পাবলিক সার্ভিস কমিশন, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য মেন প্লেস, হ্যাঁ, জন্ম এই আমাদের সরকারি কর্মচারী এদেরকে রিক্রুটমেন্ট করে। সেখানে যদি আবার দলীয় লোক বানান আপনি, তাহলে কী হলো, মানে এনটিতে আপনি করলেন অযোগ্য লোক ঢুকালেন আপনি। তারপর ধরেন কোটা ছিল, যেটা কোটা ছিল আপনার কোটা, হ্যাঁ একটা মিনিমাম কোটা সেই সময় ছিল, কিন্তু এত কোটা বানাইছেন আপনি, আলটিমেটলি ধরতে গেলে 50% ভর্তি কোটা, তাহলে আপনার 50% তো এমনি আপনি নিচ্ছেন, দুর্বল লোক নিচ্ছেন, আবার 50% নিচ্ছেন তবদিরে, 2-4 জন গেছে কিনা সন্দেহ। তারপরে তো আমরা দল সরকার চালাবেন কি আপনি তো রাষ্ট্র তো সবসময় বলবৎ থাকবে, রাষ্ট্র থাকবেই, কিন্তু সরকার যাবে, সরকার আসবে, সরকারি কর্মচারীরা, ব্যুরোক্রেটরা দিস মাস্ট বি এক্সপার্ট। আমাদের সে অবস্থা নাই। আর ওরা যদি এক্সপার্ট না হয়, রাষ্ট্রীয় সম্পদ অপচয় হবেই, রাষ্ট্রের মানে পলিসি ম্যাটারে তাদের কোনো রং হবেই। সেটা আমার মনে হয় এই জন্য। আর এইটা হলো যে ফার্স্ট। সেকেন্ডলি হলো আপনি ধরেন আমাদের যেই ইভেন ইকোনমিক সেক্টরে যেটা আমাদের কনস্টিটিউশন যে ম্যান্ডেট আছে, ইজ এ কল্যাণমূলক কান্ট্রি। আপনি ধনী থেকে ব্যবসা দ্বারা, ব্যবসা ব্রেন আছে, বুদ্ধি আছে, পুঁজি আছে, ব্যবসা করো, ইনকাম করো, অসুবিধা নেই। আপনি সেখান থেকে সরকার ট্যাক্স দেবে, সেই ট্যাক্সটা আন্ডার প্রিভিলেজ মানুষ খরচ করবে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য কল্যাণমূলক কান্ট্রি স্পিরিট। আমাদের সেটা আছে নাকি? আমাদের তো কিছু লোক আগে পাকিস্তান 22 পরিবার, এখন 22,000 পরিবার, বা মানে আরও বেশি 2 লাখ পরিবার হয়ে গেছে, বেশি 3 লাখ 5 লাখ হয়ে আছে। সবাই সম্পদ কনসেন্ট্রেট করতেছে। আপনার বাংলার কোনো এমপ্লয়মেন্টের সুযোগ আছে? শিল্পায়নের চিন্তা করছে? বিকজ দিস ল্যাক অফ এক্সপিরিয়েন্স ও ল্যাক অফ ইফিসিয়েন্সি অফ ব্যুরোক্রেসি, রাইট? সেখানের মধ্যে আবার তারা কোটা বাইর করতেছে। আই মিন ইটস আনফর্চুনেট, রাইট? আমাদের এই সিচুয়েশনে ইকোনমিক সিস্টেমও উই হ্যাভ টু চেঞ্জ, পরিবর্তন দরকার, ব্যুরোক্রেট সিস্টেমও পরিবর্তন দরকার। এটা সবাই কিন্তু উপলব্ধি করছে, কিন্তু বাস্তবায়নটা করবে, বাস্তবায়ন করতে চায় না। এই যে বদিউল ভাই বললেন যে অবস্থা, সবাই বলে, শুরু করে সুন্দর কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, পরে দেখা যায় দুর্নীতির দায় কিন্তু সরকার, কিন্তু সরকার কোনো পরবর্তী পর্যায়ে গিয়ে এই অভিযোগেই তাদের ভোট জনসমর্থন নষ্ট হয়, রাইট? এই যে সংস্কার তদন্ত কমিটি, এগুলো তো আমার চিরাচরিত হচ্ছে, হ্যাঁ, দীর্ঘদিন থেকে হচ্ছে, দেখছি আমরা, কিন্তু কোনো মেডিকেল কোনো চেঞ্জ নেই, মৌলিক কোনো পরিবর্তন আসছে না তো। সো উই হ্যাভ টু হ্যাভ সামথিং। অর্থনৈতিক খাতে আমাদের সংস্কার দরকার, আপনার এই বিচার খাতে দুদুকে, রাইট? তারপরে আপনার ধরেন এই প্রশাসনে বললেন, সব কিছু দরকার, পরিবর্তন দরকার। আর ট্র্যাডিশনাল পলিটিক্সটা চলবে না। ট্র্যাডিশনালি আমরা যে রাজনীতিটা করে আসছি, ধরেন মুহিত সাহেব মাল কি জানি, আবুল মাল, হ্যাঁ, আব্দুল মুহিত সাহেব, উনি ছিলেন আপনার, উনি এরশাদের অর্থমন্ত্রী ছিলেন, আবার শেখ হাসিনার অর্থমন্ত্রী। দেখেন তো, there is no difference between economic policy of শেখ হাসিনা এরশাদ। হয়তো ইয়াং থাকলে অন্য দল আগে অর্থমন্ত্রী বানাতো, কোনো চেঞ্জ আছে? মানুষ তো আপনার ইকোনমিক পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসি হলো ভেরি ইম্পর্টেন্ট। মানুষের রুজির সঙ্গে সম্পর্ক আছে, এমপ্লয়মেন্টের সম্পর্ক আছে, চাকরির ব্যাপার আছে, নাকি? ইকোনমিক হুইল করলে তো সব মানুষ স্বচ্ছ থাকবে, মানুষ সবল থাকবে, শক্তিশালী হবে, মানে শারীরিকভাবে শক্তিশালী দিতে হবে। আপনার তো সবসময় একই সিচুয়েশন, অপচয় চলছে। আপনার কোথাও পরিবর্তন আছে নাকি? দেখেন, নো চেঞ্জ। আমরা সবাই শ্বেতপত্র সবাই বাইর করে, নতুন সরকার আসলে শ্বেতপত্র বাইর করে, কিন্তু শ্বেতপত্র অনুযায়ী তো ব্যবস্থা নেওয়া হয় না। অতীত সরকার শ্বেতপত্র বাইর করি, পরে কিন্তু আবার সেই সরকারের শ্বেতপত্র আরেক সরকার বাইর করে, নাকি? তো এই যে চলছে এইভাবে। আমরা কি জায়গায় থাকবো? কোশ্চেন ইজ, এখন কিন্তু আমাদের বাংলাদেশে আপনি ধরেন 2-3টা কারণে লক্ষ লক্ষ ছেলে বিদেশে পড়ালেখা করছে, তারা ব্যাক করতেছে বাংলাদেশে, তার ব্যাংকে থাকতেছে। তাদের মাইন্ডটা কি চিন্তা আপনি স্টাডি করতে হবে। প্লাস মিডিয়ার কারণে, আপনি ধরেন সোশ্যাল মিডিয়ার কারণে, বিভিন্ন কারণে, বিকজ আর ওয়েল ইনফর্মড, ওয়েল এডুকেটেড, ওয়েল কনসিয়াস,
অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। তো সুতরাং আপনি ধরেন এই আগের মধ্যে শুধু বক্তৃতা বুঝে দিবেন, বক্তৃতা মারবেন, মানুষ বুঝে যাবো, সেই সিচুয়েশন হবে। ইউ হ্যাভ টু আপনি প্র্যাকটিক্যালি দেখাতে হবে যে মানুষ বিলিভ করতে হবে যে আমি এইটা করতে চাই। তো এই জন্য আপনার সংস্কার, এখন এই বললেন, এখন ওনাদের তো আমি আর সব সরকারি অফিসার যারা সংস্কারের চেয়ারম্যান হচ্ছে, ওদের ব্যাকগ্রাউন্ড তো ভালোভাবে জানি না, এটা ভাই জানেন, ওনারা বললেন, উনি যেভাবে বলছেন শুনলেন এটা। তো আমার শুধু পরিবর্তন দরকার, আর পরিবর্তনের জন্য বিএনপি রিয়েলাইজ করছে অনেক আগে। আমরা ধরেন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব যে আপনার এই 31 দফা দিয়েছেন, অনেক আগে প্রস্তাবনা দিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থাতেই আমরা উপস্থাপন করেছি। হয়তো এর মধ্যে হয়তো আরো সংশোধন হতে পারে, মানুষের আলোচনা হইতে পারে, আরো নতুন কিছু ঢুকতে পারে, চেঞ্জ হইতে পারে, সেটা ঠিক আছে। জি, সবাই চিন্তা করা উচিত হবে। আমি আপনার কাছে আবার আসবো। আবু সাইদ খান, যেটি মাহবুব ভাই বলছিলেন যে আমরা কি এখানেই থাকবো না পরিবর্তন হব, একটা বড় প্রশ্ন এখন। কারণ সংস্কার প্রস্তাবনা আসার আগেই কিন্তু আমরা দেখছি যে একটা প্রতিবাদ আসছে। আসলে আগে সমস্যাটা বুঝতে হবে এবং সমস্যার গোড়ায় যেতে হবে। তো এই যে প্রশাসন, এটা ব্রিটিশের তৈরি, এবং এই প্রশাসন ব্রিটিশরা তাদের শাসন শোষণ টিকে রাখার জন্য তৈরি করেছিল। এবং এই প্রশাসনের বাইরে এখানে রাজনীতি করার সুযোগ ছিল, কিন্তু তারা মূল ক্ষমতার মালিক ছিল এই প্রশাসন, এই আমলাতন্ত্র। তো দেশ স্বাধীন হওয়ার পর একটা সুযোগ ছিল স্বাধীন দেশের উপযোগী একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, কিন্তু সেটা গড়ে তোলা হলো না। বরং তখন ব্রিটিশের রেখে যাওয়া এই পাকিস্তানের লালন করা এই প্রশাসনের ভিতরেই বাংলাদেশ ঢুকে গেল, এবং এর কোনো পরিবর্তন হলো না। তখন আবার এক ধরনের শক্তিশালী আমলাতন্ত্র তৈরি হলো। তো তারপরে এই আমলাতন্ত্রর উপর সোয়ার হয়েই, কিংবা উল্টা ভাষায় বলা যায় রাজনীতির ঘাড়ে আমলাতন্ত্র সোয়ার হয়ে দেশ চলতে লাগলো। এই হচ্ছে আমাদের 53 বছরের কাহিনী। তো এই জায়গা থেকে একটা পরিবর্তন আনাটা দরকার। সেই পরিবর্তনটা খুব কঠিন ব্যাপার। সেই পরিবর্তনটা করতে হলে তো পরিবর্তনের তো নিয়ামক শক্তি রাজনীতি। তো এখন টেকনোক্র্যাটরা, এখানে বুদ্ধিজীবী এইসব সংস্কার কমিটি যেটা হয়েছে, তারা একটা প্রস্তাব দিতে পারে, কিন্তু রাজনৈতিক দল এটা যদি না চায় তাহলে এটা হবে না। তো এখানে রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত্য তৈরি করতে হবে। ইচ্ছে করলেই এটা করা যায় না। একটা হতে পারে যে কিছু কিছু পরিবর্তন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হয়েছে, যে ঠিক আছে সামরিক শাসন জারি করে পরিবর্তন হয়েছে, কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিংবা এরশাদের পরিবর্তনটা, এরশাদ কিছু পরিবর্তন করতে পেরেছিলেন। প্রথম প্রশাসনে হাত দিয়েছিলেন এরশাদকে, যেটাই বলা হোক, হোসেন মোহাম্মদ এরশাদ, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট, তো তা করতে পেরেছিলেন। অর্থাৎ জেলার পর্যন্ত ছিল তো গভর্নমেন্ট, এবং ব্রিটিশ সময় একসময় মহকুমা পর্যন্ত ছিল। তো মহকুমাগুলো বিলোপ হয়ে যাওয়ার পরে জেলা পর্যায় পর্যন্ত প্রশাসন ছিল। এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ সেটাকে উপজেলায় নিয়ে গেলেন। উপজেলাটা আমলাতন্ত্রের অধীনস্থ হয়ে গেছে, সেটা আর একটা সাবজেক্ট, কিন্তু প্রশাসনটা নিয়ে গেছিলেন। এমনকি উনি কোর্টও নিতে গেছিলেন, কিন্তু এই খোকন সাহেবদের প্রতিবাদের মুখে সেটা সম্ভব হয়নি। তো এই যে পরিবর্তনটা এখন হচ্ছে, যে এই গভর্নমেন্টগুলো আমরা বিভিন্ন সময় দেখলাম যে পরিবর্তনে কতগুলো উদ্যোগ নেওয়া হয়, কিন্তু হয় না। কী জন্য হয় না? যে রাজনৈতিক দলগুলো সেটা চায় না। এখানে রাজনৈতিক অঙ্গীকার দরকার, রাজনৈতিক সদিচ্ছা দরকার। সেই সদিচ্ছা না থাকার কারণে কোনো পরিবর্তন হয় না। যেমন রাজনীতিবিদরাই 3 জোটের রূপরেখা তৈরি করেছিল 90-এর গণ অভ্যুত্থানের প্রাককালে। গণ অভ্যুত্থানের কিছুদিন আগে 3 হয়েছিল। সেখানে ডেমোক্রেটিক প্রসেসে কালাকানুন বাতিল, বেতার, সেই সময়ের বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসন, আরও বেশ কিছু সংস্কারের প্রস্তাব সেখানে ছিল। কিন্তু তারপরে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই কিন্তু ক্ষমতা এসছে, কিন্তু কেউ কিন্তু এই পরিবর্তনটা করে নেই। এবং 3 জোটের রূপরেখা এটা এখন শিখে তুলে রাখা হয়েছে। তো এখন এই যে ব্যাপারটা, এখন আরেকটা হচ্ছে যে আরেকটা বাস্তবতা তৈরি হয়েছে, জনগণের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষার কারণ হচ্ছে যে সব সরকারের ভিতরেই একটা স্বৈরতান্ত্রিক প্রবণতা থাকে, এবং যে দল যতদিন বেশি দিন ক্ষমতায় থাকে সে বেশি স্বৈরাচারী হয়ে ওঠে। এটা হলো আমাদের নিয়ম। আর একটা হলো যখন ভয় ভেঙে যায় যে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যায়, যেমন যেটা শেখ হাসিনা শাসন আমলে হয়েছে, যেমন নির্বাচন ছাড়াই 3 বার তিনি যখন ক্ষমতায় থাকতে পারলেন, তখন আরও স্বেচ্ছাচারী হয়ে উঠল। তো এই স্বেচ্ছাচারী এই সরকার হয়ে ওঠার পরে তো এখন এখান থেকে পতনের জন্য
তো অন্য কোনো রাস্তা ছিল না যে নির্বাচনের ভিতর দিয়ে শেখ হাসিনার পতন হবে না, 41 সাল পর্যন্ত থাকবে। তখন জনগণের যে ক্ষোভ, হ্যাঁ ঠিক আছে, এটা কোটা আন্দোলন দিয়ে, কোটা সংস্কারের আন্দোলন দিয়ে এটা উঠেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ব্যাপক জনগণ তার পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তো এইটা হলো ব্যাপার। এখানে সব কিছুই মিলে মানুষ একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, যেমন ধরেন ছাত্ররা না কোটার জন্য আন্দোলন করেছে, কিন্তু ফেরিওয়ালা কেন গেছে, তো রিক্সাওয়ালা কেন গেছে, দোকানি শ্রমিক কেন গিয়েছে, হ্যাঁ দোকানি শ্রমিক নিম্নবিত্তের মানুষ তারা কেন গেছে, রাজনৈতিক কর্মী কেন গেছে? তো রাজনৈতিক কর্মীরা বুঝতে পেরেছে যে এই 15 বছরে আমরা কিছু করতে পারি না, দিস ইজ অপরচুনিটি, এটি হচ্ছে আমাদের জন্য সুযোগ, অতএব তারা রাজনীতিকরা গেছে। সাধারণ মানুষ তার মেগা প্রজেক্ট দেখেছে, বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, মেগা চুরি হয়েছে, কিন্তু তাদের জীবন মানটা নিচে নেমে এসছে। সেই ক্ষোভ থেকে সাধারণ মানুষ মিছিলে গেছে। তো এই যে বিভিন্ন জায়গা থেকে মানুষের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষোভ, কিংবা এমনি একজন যুবক তার ভিতর মনে হয়েছে যে ভোট বলে একটা জিনিস, কিন্তু 3 বার সে ভোট দিতে পারলো না। তো এই সময় দেখা গেল অনেক যুবকরা আর ভোট দিতে পারলো না। তারা শুনেছে যে দেশে ভোট হয়, তারা মুরব্বীদের কাছে শুনেছে যে 54 সালে ভোট হয়েছে, 70-এ ভোট হয়েছে, কমপক্ষে পাকিস্তান আমলে 2টা ভালো ভোট হয়েছে। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দোষ ত্রুটি যাই থাক, 4টে ভালো ভোট হয়েছে, কম্পারেটিভলি 4টে ভালো ভোট হয়েছে। তো তাদেরও ভোটের একটা আকাঙ্ক্ষা, তারাও রাস্তায় নামলো। এই যে একটা সামগ্রিক পরিবর্তন, এই পরিবর্তনের পরে যে পরিবর্তনটা কী হলে, তাহলে একটা রাজনীতি পরিবর্তন দরকার, এখানে প্রশাসনের পরিবর্তন দরকার, তো এখানে নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন দরকার, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন দরকার, এই যে আরও যেমন এখানে পুলিশি ব্যবস্থার পরিবর্তন দরকার। এই সমস্ত আকাঙ্ক্ষাটা মানুষের তৈরি হয়েছে, কিন্তু এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এখন দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। এবং এই ক্ষেত্রে এই গভর্নমেন্ট বড় জোর এর সঙ্গে কিছু টেকনোক্র্যাট কিংবা কিছু বিশেষজ্ঞ বুদ্ধিজীবী এরা মিলে কিছু সংস্কারের প্রস্তাব দিতে পারবে, কিন্তু পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া এটা সম্ভব না। যদি আমি সংক্ষেপে এইভাবে বলি যে পলিটিক্যাল পার্টি যদি বলে যে ঠিক আছে, এটা তো একটা দীর্ঘ সময়ের ব্যাপার, এই সংস্কারটা আপনি করেন, আর বাকি সংস্কার আমরা করব। তো পলিটিক্যাল পার্টি যদি বলে যে না আপনার দরকার নেই আমরাই করব, তাহলে সংস্কার হলো না। আবু সাইদ খান, আমি আপনার কাছে আবার আসবো। অধ্যাপক এম শাহিদুজ্জামান, যেটি আবু সাইদ খান বলছিলেন যে আমলাতন্ত্র পাকিস্তান আমল থেকে এবং বাংলাদেশের যে আমলাতন্ত্র, যেখানে রাজনীতিবিদদের উপর তারা সোয়ার হলো, গত 15 বছরের কথা তিনি বলছিলেন। এই সময়ে যে আমলাতন্ত্র ছিল, যারা একটি সরকারকে বড় প্রতাপশালী ক্ষমতাবান হতে সহযোগিতা করলো, তারা কি সেই খোলস থেকে বেরিয়ে আসতে চায় না? সেজন্যই কি প্রশাসন ক্যাডার তাদের এই প্রতিবাদ? ধন্যবাদ। আমলাতন্ত্র খোলস থেকে বের হয়ে আসতে চায় কি না? চায় না, বিকজ আমলাতন্ত্রের বাই ডেফিনেশন দে ওয়ান্ট টু রিটেইন পাওয়ার এবং দে আর অপোজ টু চেঞ্জ। এটা একটা মৌলিক চরিত্র হচ্ছে আমলাতন্ত্র পরিবর্তনকে, স্ট্যাটাসকেও মেনটেন করতে চায়। এবং বদিউল আলম সাহেব যেটা বললেন, বদিউল সাহেব, যে তারা হচ্ছে সুবিধাবাদী বাই নেচার, বাই ক্যারেক্টার আমলাতন্ত্র। দেয়ার আর এক্সেপশনস, কিন্তু তাদের চরিত্র পাল্টায় না। তবে আমি যেটা বলতে যাচ্ছি যে দেখেন, আমার ধারণা যে বাংলাদেশে আমূল পরিবর্তন আসবে। আগামী বছরটা বাংলাদেশের আমার মনে হয় গত 50-55 বছরের মধ্যে সবচেয়ে একটা ক্রান্তি কাল হিসাবে পরিচিত হবে। কারণ হচ্ছে এই যে এটা এমন একটা সময়ে আসছে যে যেটা আমরা ধরে নিচ্ছি, যেমন আমার আগে আবু সাইদ সাহেব যেটা বললেন, তিনি ধারাবাহিকতার উপরই জোর দিলেন রাজনৈতিক দলগুলো, অর্থাৎ সংস্কার বা পরিবর্তন বা যে একটা মৌলিক চিন্তাধারার উন্মেষ ঘটা, এ ব্যাপারে আমার যা বুঝলাম যে প্রচুর সন্দেহ রয়েছে। এখন আমার ধারণা যে ঠিক যেভাবে ছাত্ররা এই বিপ্লবটা ঘটালো এবং যেভাবে এক বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, এটাকেও অনেকে আন্ডারমাইন করে যে এটা সো হোয়াট, এটা তো সব কিছুই হচ্ছিল। হ্যাঁ হচ্ছিল, কিন্তু ওরা ওই ক্যাটালিস্ট হিসাবে, যেটা সেনাবাহিনীও সাহস পায় নাই বারবার জনগণের পাশে দাঁড়িয়ে থাকবে, সেটা কিন্তু ছাত্র ইয়াঙ্গার জেনারেশন আমি বলবো। এবং এই ইয়াঙ্গার জেনারেশন কিন্তু প্রচণ্ড
সচেতন হয়ে আছে। আমরা ইয়াঙ্গার জেনারেশনের যে ভলক্যানো, অ্যাক্টিভ ভলক্যানো, সেটা অনেক সময় ভুল জাজ করতেছি ওই নেতাদেরকে দেখে। শারজিল টারজিল এগুলো কতগুলো আছে, এদেরকে দেখে কিন্তু জাজ করা। কিন্তু বিলো দ্য লেয়ার, বিলো দ্য সারফেস, দ্য রিয়েল স্ট্রেংথ হচ্ছে দ্য লেটেন্ট স্ট্রেংথ, যেটাকে বলি ইংরেজি ভাষায়, দ্য লেটেন্ট পাওয়ার অফ দ্য ভলক্যানো। এটা এখন মানে অ্যাওয়্যার হয়ে গেছে হঠাৎ করে ওদের মধ্যে নতুন। আমি তো ইউনিভার্সিটিতে পড়াইছি 40 বছর, এবং এই ছাত্রছাত্রীদের মেন্টালিটি কিছুটা বুঝি, এবং আমি একটা অত্যন্ত সমৃদ্ধ বৃত্তি সম্পন্ন বিভাগেই পড়িয়েছি, যেখানে রিলেটিভলি সব অনেক ভালো ভালো ছাত্ররা পড়াশোনা করে, বেশিরভাগই ফরেন পলিসি নিয়ে ডিল করে। আমার একটা ধারণা যে আমরা এটা অনেক সময় একদম ওভারলুক করি, যে আন্তর্জাতিক ব্যবস্থা যে পরিবর্তন হয় এই জিনিসটা কিন্তু আমরা কখনো চিন্তাই করি না সাধারণভাবে। এই যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ডিল করে তারা সিস্টেমিক ট্রান্সফরমেশন, হ্যাঁ, এর অর্থ হচ্ছে যে রাষ্ট্র ধারণা, রাষ্ট্র ব্যবস্থা সাধারণত 70 থেকে 100 বছরের মধ্যে ট্রান্সফর্মড হয়ে যায়। সেটা একটা বিশাল রকমের ধাক্কা হইতে পারে, যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দুইটা বিশ্বযুদ্ধ, তার আগে এর আগের সেঞ্চুরিতে নেপোলিয়নিক ওয়ার্স, কনসার্ট অফ ইউরোপ হয়, বিশ্বব্যাপী এই যে দীর্ঘ সময় সাম্রাজ্য গড়ে তোলা, বিয়ে করা, কলোনাইজেশন, এগুলা থেকে আমরা পার হয়ে আসছি মাত্র 70 বছর বয়স। হ্যাঁ, আমরা উই আর স্টিল ইন দ্য ইনফেন্সি অফ স্টেটহুড অন এ গ্লোবাল বেসিস। সারা বিশ্বটা যে রাষ্ট্রে বিভক্ত হবে, বাউন্ডারিজ থাকবে, এই ধারণাটা মাত্র 70 বছর। আমরা ধরে নিতে পারি না যে এটা স্থায়ী হবে, এবং সিমটমস অফ ব্রেকডাউন কিন্তু শুরু হয়ে গেছে। রাশিয়া বড়ভাবে শুরু করেছে, ইউক্রেনের অস্তিত্ব নিয়ে এখন সমস্যা দেখা দিচ্ছে, ইসরায়েল মধ্যপ্রাচ্যের ম্যাপ চেঞ্জ করে দিচ্ছে, আমাদের ইস্ট ইউরোপে অনেকটা চেঞ্জ হচ্ছে, আরও হবে। সাউথ এশিয়াতে একটা বড় রকমের চেঞ্জ হওয়া কেউ ওভারলুক করতে পারে না, এবং তার সিমটমস এখন এই যে নর্থ ইস্টে আমরা দেখতে পাচ্ছি, এবং নর্থ ইস্টে ভাঙন প্রক্রিয়া। রাষ্ট্রধারণা তখন করা হয়েছিল 47 সালে, অ্যাবসলিউটলি আরবিট্রারি, ওয়ান সাইডেড। 46-এ সরওয়ার্দী যুক্ত বাংলা আসামের স্বপ্ন দেখছে, সেটা ভেঙে দেয় হিন্দুরা। তারপরে হঠাৎ করেই শেষ মুহূর্তে মাউন্টব্যাটেন এসে সার্জিক্যাল অপারেশন করে। এটা একেবারেই একটা আনএক্সেপ্টেবল। নাহলে দেখেন কি অদ্ভুত ব্যবস্থা, যে 50-এর বছর পার হয়ে গেছে, পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ ভারত আর পাকিস্তান এখনো স্বাভাবিক সম্পর্ক করতে পারতেছে না, বর্ডারে স্বাভাবিকভাবে লোক যাওয়া আসা করতে পারতেছে না, আত্মীয়তার সম্পর্ক তাও পারতেছে না। আমরা পাকিস্তান যে নামক রাষ্ট্রের সাথে সেই যুদ্ধ হয়েছে 55 বছর আগে, এরপরেও একটা স্বাভাবিক সম্পর্ক করতে গেলে অনেকে অবাক হয়ে যায় যে এটা কিভাবে পাকিস্তান। অথচ দেখেন 55 ইয়ার্স হ্যাভ গন বাই, আর পৃথিবীর অন্যান্য জায়গায় যুদ্ধ শেষ হয়ে গেছে, মিত্র উইনার লুজার পার্থক্যটা বিলীন হয়ে গেছে। জাপান, আমেরিকা, সাউথ কোরিয়া, আমেরিকা বিলীন হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে ইট ইজ এ অ্যাবনর্মাল সিচুয়েশন, এবং এর ভাঙনের ধারা এগিয়ে আসছে। ছাত্রদের যে ইয়াঙ্গার জেনারেশন, তারা এই আগামী বছরের দিকে দেখবেন যে অনেক মৌলিক পরিবর্তনের পক্ষে ওরা দাঁড়াবে, এবং রাষ্ট্রধারণার শুধু আভ্যন্তরীণ এবং বাইরের দুটাতেই এফেক্ট করবে। শাহিদুজ্জামান, আমি আপনার কাছে আবার আসবো। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার ফিরবো। দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। বলবো না, বাট देयर इज अ লেটেন্ট পাওয়ার। হ্যাঁ, ওইটাই এবং হ্যাঁ হ্যাঁ, মানে নিচে আছে। হ্যাঁ হ্যাঁ, ভূমিকম্প
যে হয় হ্যাঁ না, বুঝছি ভালকানোর নিচে যেটা ওটার নিচে দিয়ে, এবং কারা জানেন, ফিমেল স্টুডেন্টস এবং খুবই সায়েন্স সচেতন। ফ্যাকাল্টি। আমি কিন্তু ক্লাউড দেখতেছি সব কিছুতে। হ্যাঁ, ওই যে ওই মেয়েটাকে দেখছেন, ওই যে যেই মেয়েটা সবচেয়ে আসেন তাড়াতাড়ি আসেন আপনার, হ্যাঁ, এই উনি অষ্টমী যাবে। তাড়াতাড়ি নির্বাচন না হলে তো তারা ম্যাগি পলিটিশিয়ান একদম একটু বাড়ায় দাও, হ্যাঁ বিরতি ভাই, মানে অষ্টমে গিয়েছে। হ্যাঁ one track. না, it can be for good or for, আপনি ইন্ডিয়ার ইয়ে দেখেন, ইন্ডিয়া হঠাৎ কইরা কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে না মানবে না স্যার, আমার কাছে মনে হচ্ছে না যে এই তারুণ্যের শক্তি কিছু ইন্ডিয়ার করে। কথা, হ্যাঁ, এই যে এখন যারা লিডারশিপে আসছে বা আসতে চাচ্ছে, নতুন দল করতে যাচ্ছে, এদের তো বয়স কম, এদের কাছে আপনি কতটুকু আশা করেন? বেশি দিন থাকলেই ওরা স্পয়েলড হবে। আর্মি সিভিলিয়ান লাইফে আসলে ভালো থাকে, না। নষ্ট হয় না। আর এই ছেলেদের মাথায় এমন কি বুদ্ধি আছে, কিন্তু ওদের ইয়েটা দেখেন, প্রত্যেকটা কিন্তু মিনিস্ট্রি চেঞ্জটা আসবে কিভাবে? বৈশা কিন্তু দে এক্সার্ট দেয়ার অথরিটি। উল্টাটাও হচ্ছে স্যার, হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা যেমন হচ্ছে, উল্টাটাও হচ্ছে। ঠিক আছে, জেনারেশনটাও ধ্বংস হওয়ার পথে আর কি। কি ওই দেখেন? ইন্টারমিডিয়েটের পুলা ওই আপনার এলজিআরডি অফিসে গিয়ে বসে থাকে টেন্ডার নোটিশ নিয়ে, না, ওই পার্টি খুঁজে, বুঝছেন? আমি যেটা বলতেছি কি, ধারণার পরিবর্তন। এটা বাঙালিদের ধারণাটা বেশি দিন নাই, বেশি দিন না। না, আচ্ছা, সেটা দেখেন, ঠিক আছে। আমরা এই যে যদি এই ইয়েটা না ঘটতো, উই ওয়ার স্লাইডিং, ইন্ডিয়ার হাতে কিন্তু চলে যাচ্ছিল, সবাই ওটা মাইনা নিত, আর্মিরাও মাইনা নিত, হুম, কোনো কিছুই তো ছিল না ঠেকানের ইন্ডিয়ারকে। এই জন্যই তো ইন্ডিয়া এত খেপছে যে আমাদের হাতেই তো চলে আসছিল, আবার কেমনে বাইরে হলো? মানে কেমন বেরোলে ফসকে গেছে। আর দেখেন, এভরিবডি উড হ্যাভ অ্যাকসেপ্টেড ইট। আমলাতন্ত্র থেকে নিয়ে সেনাবাহিনী, তো যতই সেই আমলাতন্ত্রই তো আছে, তাদেরকে দিয়ে কি পরিবর্তন হবে? থাকলে কি হবে? দেয়ার ক্যান বি এ ব্লাডশেড অলসো। হুম। এই যে এটা শুরু হবে কিসের থেকে আমি বলি, যে আর ইয়ের বিডিআর ট্রায়ালটা শুরু হয়েছে না, এই ফজলুর রহমান, হি ইজ এ টাফ গাই, মানে আমার মনে হয় না এবং ওই কিছু যে করতে পারে। আটকাইছে এয়ারপোর্টে ওই বেটাকে, মাইনুল ইসলাম, অনেক কাহিনী বাইরে হয়ে যাবে। আপনি তো বাংলাদেশের ইতিহাসে সেনা কর্মকর্তাদের তাদের সব কাহিনী বাইরে হবে। বিচারের আওতায় আনা খুব টাফ, তারপর ইন্ডিয়ান ইয়েদের ভিতরে খুবই tough। ঢোকার ইয়ে, এক শেখ হাসিনা পারছে, সেটা তার নিজের জিদের কারণে। তার হাসিনা বাপের কি পারছে? তার বাপের হত্যাকারীদেরকে সে ঝুলাইছে, আবার ওই যে কিছু সেনা কর্মকর্তাদের সে জিজ্ঞাসাবাদ রিমান্ড টিমান্ড নিয়ে পিটাই পুটাইয়া ভিতরে ঢুকাই টুকাই রাখছে। শেখ বাট হাসিনার ক্রেডিট ছিল না, শি ওয়াজ ইউজিং কারাপশন অ্যাজ এ মেথড। না, সেটাই আপনার ওই আলোচনা আবার স্যার ওই আলোচনা না, ওটা ওই আলোচনা স্যার, মশিউর রহমান এটাকে ধরে না এখনো। আমি ওই তো ওটা আগে আছে, আমি ওটা বলি না, আমি বলছি ওই আলোচনা আলাদা, কিন্তু সেনা কর্মকর্তাদের যে আপনার ঝুলানো, এইটা তো বাংলাদেশের ইতিহাসে হয় নাই, দেখেন সামনে এইবার হবে আপনার মনে হয় তাই? হয়েছে না, আগে হয়েছে না, জুলাই নেই, আগে জুলাই এই লাগাই দেয়, তাড়াতাড়ি এসো। যখন সব ইয়ে বিডিআর এর ইয়েগুলো বের হবে না কোর্টে, তখন দেখেন না, বিডিআর এটা সব কি হবে আল্লাহ জানে, হবে। ওটা আদৌ আলোর মুখ দেখবে কিনা ওটা নিয়ে সন্দেহ আছে। বিডিআর এর তদন্ত রিপোর্ট না, আমি বললাম যে ওইটাই এরা ফোর্স করবে, কিন্তু পারবে। ওরা অনেক কষ্ট করে ইয়াঙ্গার অফিসাররা ফোর্স, তার তো সেনাপ্রধান কট হয়ে যাবে, সেনাপ্রধান কট হয়ে যাবে। ওই ব্যাটাও করবে তাহলে। ব্যাকগ্রাউন্ডের কিছু সেটা আলাদা দরকার। সেনাপ্রধান যে বিট করছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি, হুজ পারমিশন? সেটাই তো কত ঝামেলা, বুঝতে পারছেন? দেখছেন এসএটিভি সংলাপ, বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। বদিউর রহমান, যেটি শাহিদুজ্জামান বলছিলেন যে তারুণ্যের যে শক্তি বা যে অন্তর্নিহিত যে শক্তি আছে, বিশেষ করে তারাই এদেশে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। সেই পরিবর্তনের সহযাত্রী হিসেবে যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, বলা যায় যে সকালে সূর্য উঠলে সারাদিন কেমন যাবে সেটা ধরে নেওয়া যায়। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, সামনে চলার পথ আপনি কেমন দেখতে পাচ্ছেন? সেখানে কি আসলে সামনের পথগুলোকে অনেক পিচ্ছিল? জি, এখানে আমরা তো
আমলা হিসাবে নন্দিত নিন্দিত যেটা হয়ে কাজ করে আসছি, আমি সরাসরি শুধু বঙ্গবন্ধু সরকারের সময় চাকরিতে ছিলাম না, আমি কলেজে ছিলাম, মাস্টারি করতাম। কিন্তু সেই সময় আমি ওই সরকারের যে রূপ দেখেছি স্বাধীনের পরে, ভয়াবহ। স্বাধীনের পরপর হলের মধ্যে এই যে গুন্ডামি শুরু হইল, মাস্তানি শুরু হইল, কারা শুরু করলো? ছাত্রলীগ। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যে জাসদ দল গঠন হইল, এরা আসার পরে একটা লড়াই শুরু হয়ে গেল। ছাত্র ইউনিয়ন এবং মুজিববাদী ছাত্রলীগ এক হওয়ার পরও ঢাকা ইউনিভার্সিটির প্রথম ডাকসু ইলেকশনে সুবিধা করতে পারলো না। মজার বিষয় হইল, আমি পূর্বদেশে তখন লিখতাম। তো পূর্বদেশে আমি লিখলাম, শিক্ষার্থীর পাতায় একটা লেখা লিখলাম, গোলাম মাওলা সাহেব বলল যে এটা তো ছাপলে আবার ঝামেলার ব্যাপার আছে, আপনি তো সরাসরি বলতেছেন যে এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ছাত্রলীগ যারা হইল, এদের কাছে মুজিববাদী এবং ছাত্র ইউনিয়ন একজোট হয়েও হারবে আমার লিখাতে, এবং পরে কি হবে? ব্যালট বাক্স চুরি হবে। আলটিমেটলি তা ঘটল। এটা লিখার জন্য আমাকে এসএমএলের 91 নম্বর রুম থেকে ছাত্রলীগের কয়েকজন ফান্ডা উঠাই নিয়ে যাচ্ছিল, মারবে আর কি। বাইরের থেকে ছেলেফেলে ধরে এনে ভিন্ন মতের হইলে টেবিলের উপর আঙ্গুল রেখে সুই দিয়ে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। এই তখন শুরু হয়ে গেল সেটা। আর সরফেশন কলেজে আমি তখন মাস্টারি করি, ওই সময় রক্ষী বাহিনীর লিডার বলল যে শাস্তি কিভাবে হয়, লোকজন কিভাবে আমরা শায়েস্তা করি, দেখবেন নাকি? আমি তো দেখে আসছি হলে, আচ্ছা আপনারটাও দেখান। তো দেখতে গেলাম সেখানে কি টর্চার কীভাবে করে, যাকে ধরে আনবে ভিন্ন মতাবলম্বী তাকে কিভাবে মারে। এই যে একটা রাষ্ট্রীয় পত্তনের মধ্যে সন্ত্রাসটা শুরু হয়ে গেল, এটা আস্তে আস্তে ন্যাশনালাইজ হয়ে গেল। সেটার পরে পরিবর্তন হইল, হত্যার রাজনীতি আসলো। জিয়াউর রহমান সাহেব ক্ষমতার আসলেন সময়ের বরপুত্র হয়ে, যেহেতু আওয়ামী লীগের জনপ্রিয়তা 10-এ ছিল, বঙ্গবন্ধুর মিটিংয়ের মধ্যেও বাস্তুয়ারা কাশেমের লোক ভাড়া করে নেওয়া লাগতো। সেই অবস্থার মধ্যে এই সুযোগে এসে জিয়াউর রহমান সাহেব পপুলার হয়ে গেলেন। অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে হি ওয়াজ পপুলার, ভালো ক্যাপশনে নিলেন। স্বাধীনতা বিরোধী, রাজাকার, আলবদর সবগুলাকে নিয়ে সরকার করে উনি ভালো একটা স্ট্রিম লাইনে উঠে গেলেন। কিন্তু মজার বিষয় হলো, ওনাকে যখন খুন করলো সেটা বিচার কী হলো, যেগুলো হাসি টাসি আমার কাছে তাজ্জব লাগে। কর্নেল মাহফুজ যে ওনার বিশ্বস্ত লোক ছিল, আমি তো বঙ্গভবনে ক্যাবিনেট মিটিং করতে যেতাম সবসময়, সেই সময় জিয়াউর রহমান সাহেবের। এই মাহফুজ যে ওনার খুনের মধ্যে জড়িত হবে আমি আজও ভাবতে পারি না, বাট হি ওয়াজ হ্যাংড, যেটা ঘটছে আর কি। ঠিক বিডিআরের বিদ্রোহটা দেখেন, শেখ হাসিনা ওখান থেকে আসার পরে তারপরে বিদ্রোহ হয়ে গেল। আগের দিন বা একদিন বা 2 দিন আগে উনি সেখানে অনুষ্ঠান করে আসলেন। আমাদের ইন্ট্রা অর্গানাইজেশনাল আর ইন্টার অর্গানাইজেশনাল যে বিহেভিয়ার, ইন্ট্রা উইদিন দ্য অর্গানাইজেশন আর ইন্টার অর্গানাইজেশন টু অর্গানাইজেশন যে বিহেভিয়ার প্যাটার্ন, এইগুলা রাষ্ট্র গড়ে তুলতে দেয় নাই। যে যখন আসছে তার সুবিধা মতো করেছে। এই যে সাইদ সাহেব যেটা বললেন যে এরশাদ সংস্কার করেছে, এরশাদের বড় কয়েকটা এমনি তার ব্যক্তিগত চরিত্র, প্রেম প্রীতি কাহিনী থেকে শুরু করে যাই যা থাকুক, ভণ্ডামি করুক, মসজিদে মসজিদে নামাজ পড়তে যাক, কিন্তু সংস্কারের মধ্যে যে উপজেলা লেভেলটা করেছিল, এই উপজেলা আর বিচার ব্যবস্থার ধ্বংস করে দিল। বাইরে যে প্রদেশে হাইকোর্ট নিল, কারা করল? এই উকিলরা আর বিচারক সাহেবরা। ভালো কাজ পছন্দ হয় নাই, তাদের একচেটিয়া প্রেসক্রিপশন বন্ধ হয়ে যেতে পারে। আর উপজেলা বিচার বিভাগের উপরে, উকিলদের উপরে তো আস্থাই নেই এখন, কারণ আগের বিচারপতিরা বলছে এরা দোষী, ফাঁসি। এখন এসে বলে যে না, এটা হয় নাই, ফের পয়লেসে শুরু হবে। এগুলা এরকম চলতে থাকবে, রিজিম চেঞ্জ হবে তো এরকম চলতে থাকবে। তো এই উপজেলাটা এত ভালো ছিল প্রশাসন বিকেন্দ্রীকরণ, এটা কে নষ্ট করলো? ঠিক তারপরে যখন শত্রুর শত্রু আমার মিত্র, বিএনপির থেকে ক্ষমতা নিল এরশাদ, তাহলে এরশাদ বিএনপির শত্রু, তো এরশাদের ভালো কাজ বিএনপি সহ্য হবে না। বাজাদ এসে, আইবুর রহমান সাহেব তখন ক্যাবিনেট সেক্রেটারি, আমি বিজি প্রেসের ডেপুটি কন্ট্রোলার। আইবুর রহমান সাহেব আমার টেলিফোন করলেন যে ডেপুটি কন্ট্রোলার বদিউর রহমান, এই একটা ছোট্ট রেজুলেশন ছাপাই দিতে কতক্ষণ লাগবে?
আমরা স্যার কতক্ষণ আপনার যে অফিসে নিয়ে আসবে উনি বসে আমার রুমে চা খাবে তখনই করে দিতে পারবো। বলে যে তাই? হ্যাঁ। বলে যে আমি পাঠাচ্ছি। কি পাঠাইলো? শফিউল আলম নামে এক সেকশন অফিসার দিয়ে পাঠাইলো যে বেগম খালেদা জিয়া অর্ডার দিয়ে দিছে উপজেলা বন্ধ হয়ে যাবে, এটা রেজুলেশন। তা আপনার রাজনৈতিক হীনমন্যতা বা যে শত্রুতা, সেটার জন্য উপজেলাটাকে তিনি বন্ধ করে দিলেন সেই সময়, ছোট্ট একটা রেজুলেশনটা বন্ধ। তো এই ধারাবাহিকতা যদি না থাকে, আমি তো মনে করি এরশাদের অন্তত দুইটা সংস্কার, উপজেলা এবং সেখানে যে বিচার ব্যবস্থা, এই যে সিভিল কোর্টও গিয়েছিল, এগুলা ধরে রাখতে পারলে অনেক ভালো হতো। আর হাইকোর্ট ভাঙ্গা দরকার এখনও। একচেটিয়া মাহবুব সাহেবদের রাজত্বের জন্য রেখে মানুষকে কষ্ট দিয়ে এটা চলতে পারে না। আসেন, এই যে কথা আসতেছে এখন শুধু 15 বছর 15 বছর 15 বছর 15 বছর আগেরটা কী ছিল? 15 বছর আগের দেখি নাই? এয়ার হাউস, হাওয়া ভবন দেখি নাই? তখন কি করাপশন হয়েছে দেখি নাই আমরা? 5 বার পর করাপশনের প্রথম হইল টিআইবির এখন যে সংস্কার দুর্নীতির প্রধান হইল ইফতেখার সাহেবদের রিপোর্টে, 5 বারের মধ্যে 4 বারই এই বাজাদের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদের দল, শেষের একবার আলীর। তো সেইগুলার বিরুদ্ধেও তো তখনও বলা হয়েছে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মাঝে মাঝে একটু বেসকি দে, এরে ধরে ওরে ধরে, তারপরে সব শেষ। আর বিপ্লব যেটা হইলো তারুণ্যের শক্তি নিয়ে যেটা বলতেছেন, এ তারুণ্যের শক্তিটা আমরা আগে দেখেছি। আমরা 69-এ তো নিজেরা জলজন্তভাবে দেখলাম কেমন, তারপরে এরশাদের পতনের সময় দেখলাম। তো ওই সময় যাদের জন্ম হয় তারা যেটা দেখতেছে তাদের কাছে এটাই স্বাধীনতা। এটা হইতে পারে, জেনারেশন গ্যাপ এগুলো হয়। তারুণ্যের শক্তি যেটা কাঁচা, আমি আগে একবার বলছিলাম, সেটা হইল এই প্রফেসর সাহেব একটা বললেন যে বুদ্ধিমত্তা বা সব কিছু নিয়ে কাঁচার একটা অংশ হইল রবীন্দ্রনাথের কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। এই কাঁচাটার মধ্যে একটা হিরোইক আপহোল করার মতো বক্তব্য আছে। আদমরা যারা অথর্ব তাদেরকে দিয়ে উড়াঠাবে, কিন্তু পরের দিকে 3টা কাঁচার একটা ব্যাখ্যা থাকে, আমি সবসময় বলি। একটা হইল কাঁচা বয়স, বড় মারাত্মক বয়স, প্রপারলি গাইড না করতে পারলে জীবনটাই শেষ। এখন এই তারুণ্যের মধ্যে কাঁচা বয়সের নেতৃত্ব, কাঁচা কতটুক টিকে থাকবে, সেটা আদমরাদের ঘা মেরে বাঁচাবে নাকি এটা হবে এক। কাঁচা অর্থ, কাঁচা টাকা, কামড় সহ্য করা বড় কঠিন, নষ্ট হয়ে যেতে পারে। আর কাঁচা তরকারি তাড়াতাড়ি না রানলে তো পৌঁছেই যাবে। তো এখন ওই তারুণ্য ওনার বলকানিক ভিতরে লেটেন্ট থেকে সেখান থেকে কখন উঠবে সেটা সময়ের উপর দেখার বিষয় আছে। এখন যে সংস্কারের মধ্যে তারুণ্য যেটা আসতেছে সেটা তো মগের মুল্লুক থেকে মবের মুল্লুক হয়েছে। এরা নামাইতে হবে হাইকোর্টে, সব ঢুকে যাবে। ওরে ডাকাতে হবে ইয়েতে সচিবালয়ে, সব ঢুকে যাবে। তো কোনো নিয়ম শৃঙ্খলা থাকবে। আর বৈষম্যহীন হচ্ছে তো, বৈষম্যহীনের সবচেয়ে সুন্দর একটা কোটেশন আমার ভালো লাগছে, এক ওই পত্রিকা দেখতেছি, ট্রাকের হেল্পার ড্রাইভার সাহেবরে বলতেছে যে ট্রাকের মানুষ ধরায়, ওস্তাদ সাইড দেন, ব্যাটারি, ওই ব্যাটারি রিক্সা আসতেছে। এখন ট্রাক ব্যাটারি রিক্সারে ভয় পাইতেছে, তার কারণ বৈষম্যহীন হয়েছে, রাস্তার মাঝখান দিয়ে চলবে। ঠিক আছে, তা আপনি সে তারুণ্যটাকে কাজে লাগাতে পারবেন কখন? ওই তারুণ্যটাকে যে ফিল্টার করে গাইড করতে পারবে, তখন তারুণ্য আসবে। কিন্তু তারুণ্য যদি টেন্ডারের জন্য যাই বসে থাকে, তারুণ্য যদি ওরে দমকায় এরে মারতে যায়, তারুণ্য যদি ওকে না মানে সিস্টেমে না, তো সব সমান বৈষম্য। বদিউর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বদিউর রহমান যেটি বলছিলেন যে ব্যাটারিকে এখন ট্রাক ভয় পাচ্ছে, যেটি আবু সাইদ খান একটি কথা বলেছেন যে যতই সংস্কারক যা হোক, রাজনৈতিক মতৈক্য যেটি, রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা না থাকে সেটি আসলে কোনো কাজে আসবে না। আমরা এই সম্প্রতি সময়ে যেটা দেখলাম যে রাজনৈতিক দলগুলো সংস্কার হোক বা সংস্কারের পরে নির্বাচন, এই নিয়ে একটি টানাপোড়েন হচ্ছে। তারা খুব বেশি আগ্রহ বা মনোযোগী না পূর্ণ সংস্কারের ক্ষেত্রে। আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছেই না যে নির্বাচনের আগে কোনো সংস্কার হোক? ধন্যবাদ। প্রথমত বদিউর ভাই বললেন যে বিএনপির সময় বাংলাদেশ দুনিয়ার চ্যাম্পিয়ন হয়েছে। আসলে তা না, সঠিক। আচ্ছা বলছি, 5 বার হয়েছে,
প্রথমবার হয়েছে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময়। শেষের বার আওয়ামী লীগ। হ্যাঁ, প্রথমবার আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় কিন্তু। তারপর পরবর্তী পর্যায়ে 4 বার ছিল, কিন্তু কারণ কি জানেন আপনার ইয়ে আছে না, দুর্নীতির সূচক না, কমেছিল। অন্য দেশে দুর্নীতি বেড়ে গেছে, অন্য অনেক দেশে দুর্নীতি বেড়ে গেছে, এই জন্য এইসব কারণেই ছিল, আমরা ধারাবাহিকতার কারণেই। বাট বিএনপি ক্ষমতার সময় রিকভার করছে এটা, এক ওদের লিগাসিটা, আওয়ামী লীগ লিগাসিটা। তো এটা আমার তথ্যগত একটু সমস্যা আছে। এক, দুই হলো যে আমি মনে হয় যেটা আলোচনা করছে এই ইয়াং জেনারেশন, আই এম নট টকিং অ্যাবাউট দ্য ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনে একটা লিমিটেড এজেন্ডার উপরে ছাত্র আন্দোলনটা হয়েছে এবার। সেটা হলো কি, চাকুরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন, দিস অনলি এজেন্ডা ছিল। সে তো আপনার বাস্তবায়ন হয়ে গেছে, আপনি এই বিষয়টা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে না, আর ইয়ে থাকবে না, কোটা থাকবে না, লিমিটেড কোটা করে দিচ্ছে, তারপর তো শেষ। তো ম্যান্ডেট ছিল ওটা। এখন তো রাষ্ট্রীয় সংস্থার কথা আসছে, এটা তো ম্যান্ডেটই ছিল না ছাত্র আন্দোলনে। কিন্তু ওই আন্দোলনে কিন্তু ছাত্র আন্দোলনে কিন্তু সমগ্র দেশবাসী তাদের সঙ্গে ছিল। কি ওরা করছে এটা, আমাদের মনের ইচ্ছাটা যেন এই সময় পূরণ হয়। এবং এর মধ্যে বিএনপির প্রায় 500 নেতাকর্মী নিহত হয়েছে, হাজার হাজার আহত হয়েছে বিএনপি, আর ছাত্ররা আহত হয়েছে, তারপর অন্য রাজনৈতিক দল আহত হয়েছে, সমাজকর্মী আহত, রিক্সারা আহত হয়েছে, মুদি দোকানদার আহত হয়েছে। সবার জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে কিন্তু এই পরিবর্তনটা আসছে, ছাত্র জনতার বিপ্লব। এখন যদি ছাত্ররা ইয়াং জেনারেশনের পরিবর্তন চাবে না, আপনি যখন ধরেন পুলিশ পরিবর্তন চাবেন না কেন? আপনি পুলিশ তো সরকারের রাষ্ট্রীয় প্রধানতন্ত্রের অংশ, তারা লাস্ট 15-16 ইয়ার্স বা আগেও ছিল 15 ইয়ার্স, দে ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট, ফর দ্য আওয়ামী লীগ, নট ফর দ্য গভর্নমেন্ট। এবং তারা ধরেন আপনাদের এই যে, আমি তো ইলেকশন এমপি ছিলাম 8 সালে, আবার 18 সালে দাঁড়িয়েছিলাম ইলেকশনে ওসি। আরে আমি যখন গণসংযোগ করতেছি, আগের দিন ডিসিকে বলা আছে, আরবিকে বলা আছে, বিজেপিকে বলা আছে, ইউনিকে বলা আছে, এসপিকে বলা আছে, হাজার হাজার লোক নিয়ে গণসংযোগ করতেছি। তো পরে প্রথম পিছনে দেখলাম যে কিছু পুলিশ পিছনে আছে, এটা প্রথম প্রোটেকশন দিচ্ছে। হঠাৎ করে সামনে এসে আপনার আমি এখানে শেষ করে দেবো, 7-8 জন পুলিশ দাঁড়িয়ে আছে, গুলি করতেছে হঠাৎ করে। আচ্ছা এই স্টপ, ওনার ফেরি বাড়ি মসজিদ, হ্যাঁ, সে গুলি করে দিল। বলছে আপনি সরেন, সরতে গিয়া পিছনে গুলি করে 7টা গুলির দাগ এখন আছে, আমার পায়ের 3টা গুলির দাগ আছে। তো কেন, ওসির সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল, সে কি আমার সঙ্গে কন্টেস্ট করতেছিল? নো, এটা আওয়ামী লীগ, আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল ইব্রাহিম, নাকি ইব্রাহিম ছিল, কিন্তু সে ওসি তার নির্দেশ গুলি করছে, ওসি তো আওয়ামী লীগের নির্দেশে গুলি করছে, তার রাষ্ট্রীয় বলে ছিল এটা। আপনি সেই যে ওসি যেখানে পাহারা দেবে মানুষকে, ভোট পাহারা দেবে, সেখানে সে ভোট চুরি করা ইনভলভ, পুলিশের চুরি করে ইনভলভ, ইউনোকে ওই টেলিফোন করে, ইউনোকে এই যেখানে ভোট চুরি হচ্ছে টেলিফোন না, যে অফিস আর্মিকে টেলিফোন করে ইউনো সাহেবকে বলেন, ইউনো সাহেব টেলিফোন বিজি করে রেখে দিচ্ছে, সে টেলিফোন ধরে না, আমার সকালে টেলিফোন ধরে, পরের দিন সারাদিন রাত সারাদিন, আগের দিন সারা টেলিফোন ধরে নেই, পরের দিন দুপুর পরের দিকে টেলিফোন ধরা আরম্ভ করছে, বাদ দ্যাট ওভার এভরিথিং। তারপর ইউনো, ডিসি, রিটার্নিং অফিসার, অল আর ইনভলভ। আপনার সংস্কার আপনি চান না, অবশ্যই সংস্কার চান, নির্বাচন পদ্ধতির সংস্কার। এখন কি ওই কীভাবে সংস্কার চাইলে হবে? যারা 3টে নির্বাচনে অ্যাটলিস্ট অপরাধ করছে, ডিসিরা, ইউনোরা, পুলিশরা, তাদেরকে আপনার পানিশমেন্ট দিতে হবে। আগের নির্বাচনগুলো বাদ, হ্যাঁ, আগেও যেগুলো করছে আনেন, অসুবিধা নেই। নির্বাচনী অপরাধ যারাই করছে তাদের, তারা ব্যুরোক্রেটরা, যে সরকারি কর্মকর্তা রিটার্ন হয়েছিল, সে এসটি রিটার্ন হয়েছিল, তাকে সে প্রমোশন পাবে, প্রধান চাকরি করবে। সংস্কার দরকার না, পরিবর্তন দরকার, তার নির্মূল দরকার, শাস্তি দরকার, নাহলে আপনি সংস্কার করে কিলা হবে? সামনে সে মনে করবে এরকম অপরাধ করবো আমি, যে সরকার যে দলের সমর্থন, সেই দলের জন্য আমি থাকবো, আমি ওপেন হয়ে যাবে। তো সেটা তো আপনার যদি ওইটা পানিশমেন্ট না করেন, এগুলো বাস্তবায়ন হবে না। এক, যেগুলো আমলা গেল, পুলিশ গেল, বিচার ব্যবস্থায় আপনার লক্ষ লক্ষ ভুয়া মামলা, মিথ্যা মামলা। আমি সুপ্রিম কোর্টের বারে 7 বারের সেক্রেটারি ছিলাম, এখন তো প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি সেক্রেটারি ছিলাম। আমি 2 দিনের জন্য আমেরিকায় গেছি, এসে দেখি যে ওই 2 দিনে 3টা মামলা হয়েছে রাখাতে আমার বিরুদ্ধে। আমি ওখানে এটা ছি, ওখানে এটা করছি, 46টা মামলা। আই হ্যাড টু গো টু জেল ইন টুয়াইস। সরকার কখনো এর আগে সেক্রেটারি একমাত্র আব্দুল ওয়াহাব মিয়া কদিন ছিল, আর কোনো সেক্রেটারি, আর সেকেন্ড আমি সেক্রেটারি যে আমি জেলে ছিলাম, 46টা মামলা আমার বিরুদ্ধে।
আমি সবাই জানে আমাকে, আমি কোনো মারামারিতে নাই, কোনো বিস্কুট নাই, আমার কোর্ট কেন্দ্রিক, আমার যাই সব কিছু, ঠিক আছে। তো এখানের মধ্যে কেন, তো এই যে পুলিশ তারা মিথ্যা মামলা করলো, চার্জশিট দিল বা অ্যারেস্ট করলো, ওদের কী হবে? ব্যস্ত নিতে হবে না ওদের বিরুদ্ধে? সংস্কার করবেন, কী সংস্কার করবেন আপনি? রিকমেন্ডেশন করবেন আপনি, বাস্তবায়ন হবে না। আপনি ম্যাজিস্ট্রেট ক্রস ফায়ারকে মেরে ফেলছে, র্যাব মেরছে, কী করে পরে একটা ম্যাজিস্ট্রেট লাগে, একটা ম্যাজিস্ট্রেট দিয়ে রিপোর্ট দেয় না এটা সংঘর্ষের, আপনাদের সংঘর্ষে মারা গেছে, একটা রিপোর্ট দেয়। সেই ম্যাজিস্ট্রেটগুলো যেগুলো ক্রস ফায়ারের রিপোর্ট দিয়ে ম্যাজিস্ট্রেটগুলো, তাই বিচার করতে হবে না আপনার, মিথ্যা রিপোর্ট কেন তুমি দিলা? আপনি তো এগুলো সংস্কার দরকার, আপনার ফিল করতে আপনি নির্বাচন কমিশন, তাই না? এই যে ইলেকশন মনে করলো, সংস্কার প্রয়োজন, মানুষ ফিল করে এবং ইয়াং জেনারেশন বেশি ফিল করে। বাংলাদেশে তো আপনার ধরেন জনসংখ্যা বেশিরভাগ তো ইয়াং জেনারেশন, প্রায় 60%, মোর দেন 60%, 70% ইয়াং জেনারেশন। তো ওরা তো পরিবর্তন চায়। এখন কজন কী চাইলো না চাইলো, কজন নেতা কী চাইলো, এটা ম্যাটার। এখন যেটা হলো যে এই সংস্কারগুলো কর প্রয়োজন আছে, সংস্কার করবে কি? জি, মানুষকে ভোটাধিকার বঞ্চিত করে জবাবদিহিতা আছে। আমি ধরুন হ্যাঁ আমরা টয়লেট করতেছি, আমরা রাজনৈতিক দলকে টয়লেট, আমরা চাই এই সরকারের একটা আওয়ামী লীগ সরকারের মধ্যে পতন হয়েছে, সরকার প্রধান পালিয়ে গেছে এই দেশ থেকে, কত লজ্জাজনক। বাংলাদেশে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের সভানেত্রী দেখতে পালিয়ে গেছে, তার সমগ্র কোটি কোটি হাজার হাজার মানুষকে, কর্মীকে ফেলে রেখে। তো এখন ধরেন এই সিচুয়েশনে আপনার পরিবর্তনটা আপনি তাই বলে কেন? ক্ষোভ ছিল মানুষের, ভোটাধিকার নাই, সে বিনা ভোটে ছিল পার্লামেন্টে, ভোট ছাড়া এমপি তারা পার্লামেন্টে বসছিল না, প্রধানমন্ত্রী ভোট ছাড়াই। এখন আপনি যে এই সংস্কারটার কতদিন চালাবেন আপনি? আমি বলতে পারেন বিপ্লবী সরকারিটা নো। আপনার সংস্কার করার জন্য আপনারা তো রাজনীতিবিদরা করবেন না, ইউনূস সাহেবরে 5টা বছর সময় দেন, টাইম দিবেন। আমি বলছি আপনি ধরেন যে ইউনূস সাহেবরে 5 বছর সময় দেন, নর্মাল গভর্নমেন্টের ভোটের মধ্যে ক্ষমতা পরিবর্তন। আর ধরুন আপনি যে প্রশ্ন তুলেছেন যে সংস্কারটা করবে কে, এখন আপনি বিপ্লবী সরকার বলবেন সরকারকে নো। আপনি ধরেন মার্শাল আসছে কি হয়, এটা প্রক্লেমেশনে মার্শাল প্রক্লেমেশন হয়। এই বিপ্লবী সরকার কোন গেজেট আছে? এই যে আপনার তারা সরকার প্রধান কিন্তু শপথ দিয়েছে, অর্থাৎ শপথ সংবিধান শপথ দিয়েছে সুপ্রিম কোর্টে পাঠিয়ে। বাট বিপ্লবী সরকার কীভাবে বলবেন এটাকে আপনি উইদাউট এনি গ্যাজেট? একটা গ্যাজেট যদি করে নেই, এনিবডি কুড মেক কোশ্চেন, আস্ক কোশ্চেন অ্যাবাউট আপনার পরে 5 বছর 10 বছর পরেও যে এটার সাংবিধানিক বৈধতা কি। এইটা তো একটা গ্যাজেট করে না তারা। আমি জানি কেন ভুল করলো তারা, আমি বুঝি না। আর দুই হলো যে মানুষের কঠোর দিন বর্ষা রাখবেন আপনি। অর্থাৎ আমি সংস্কারের কথা বলি, বিপ্লবী হলে বিপ্লবীভাবে কাজ করলেন, খুব কুইক করেন আপনি সংস্কার। আপনি সংস্কার কমিটি কোশ্চেন করছেন, তারা এখানে ঘুরতেছে, সপ্তাহে 2 সপ্তাহে একটা মিটিং করতেছে, দেখাচ্ছে, দিচ্ছে, প্রবলেম করতেছেন আপনি কেন? এখনকার অনেকে বলে, আমার কথা অনেকে বলে যে এই সরকারের ভিতরে আওয়ামী লীগের শেখ হাসিনার সরকার ভূত রয়ে গেছে, এরাও অনেকে চায় যে ভোট ছাড়া ক্ষমা থাকতে। এটা আপনি কতদিন পরে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো দেখবেন মানুষের মধ্যে এই প্রস্তাব চলে আসবে, তখন কিন্তু সংস্কার কিছু হবে না। আমরা আরেকটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, এসটিভি সংলাপে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখলাম সেদিনকে বড় লাল কালি ব্যানারে যে বাজার কর্মসূচি দিবে না কেন, তর শুইতেছেন আপনি সংস্কার কিভাবে করবেন আপনি? কারণ যেটা হচ্ছে কোনোরকমে পার নাই, পোলা বাইনের কাঁধে দিয়ে আসছে, এখন তাড়াতাড়ি ভোট দিয়ে এখন তাওয়া গরম আছে, এখন বিএনপি এক চেটিয়া জিতে যাবে, এই সুযোগ নিতে চায়। দেরি হইতে গেলেই তো পপুলারিটি কমবে, সুযোগ হাত ছাড়া। দেরি হইলে ওরা তো দল করতে চায়, ওরা দল করবে, সেই দলের কমিটি হবে, সেই দল ভালো করে। হ্যাঁ, ইউনূস সাহেবের শখ আছে না, উনি আগে খোলা সিটি দিয়ে পারে নাই, হ্যাঁ, এখন একটা সুযোগ পাইছে, ওনার ওটা করুক না, দল করুক, দল তাড়াতাড়ি করো, যেটাই করো, আসতে দেরি করবে। বিএনপির বক্তব্য আছে যা করেন তাড়াতাড়ি করেন, কেন এত অস্থির হওয়ার দরকারটা কি? বিনা ভোট যে হাসিনা 16 বছর হাসিনা ভোট ছাড়া হইলো, আপনার কত বছর থাকবেন আপনি? উনি 5 বছর তো ওনার একটা খেয়াল। আমার একটা পার্সোনাল আছে ওনার সাথে, ওনার সাথে আমার একটা পার্সোনাল কথাবার্তা হয়েছিল কোনো এক বিয়ের অনুষ্ঠানে। তা আমি তো ব্যক্তিগতভাবে ইউনূস সাহেবের সাথে ছবি উঠাই না, উনি আবার দিল দরাজ লোক, সবার সাথে ছবি উঠায়, যাকে দিয়ে খুশি করে।
তা আমি একবারও উঠাই নাই, বিয়েতে টেবিলে বসাইতে বলছে তাও আমি যাই নাই। তারপরে এখন একজন উপদেষ্টা একসময় একটা পদে ছিলেন, উনি ইউনূস সাহেব সহ 4 জনকে দাওয়াত দিলেন, এর মধ্যে আমাকেও একটা দাওয়াত দিলেন। আমি সেজন্য গেলামও না, আবার ছবি টবি উঠবে। তো ইউনূস সাহেবকে কথা প্রসঙ্গে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাকে তো 111 সরকারে আপনাকে চেয়েছিল প্রথম, আপনি কেন আসলেন না? কেউ ছিল না, এই জন্য সাহস করে জিজ্ঞেস করতে। বলে যে 3 মাসের মধ্যে কি করব। পরে যখন ফখরুদ্দিন 2 বছর থেকে গেল মঈনুদ্দিন উদ্দিনের আমলে, পরে যাই একসময় বলে যে 2 বছরের কথা বললে তো আমি যাইতাম। তো এখন উনি যেগুলো চুক্তি দিতেছেন, দেখছেন এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আবু সাইদ খান, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে সংস্কারের ভবিষ্যৎটা কি হবে, যেটি মাহবুবউদ্দিন খোকন ভাই প্রশ্ন তুলেছেন যে সংস্কারটা করবেটা কে, নির্বাচিত সরকার না বর্তমান যে সরকার আছে তারাই সংস্কার করে নির্বাচন দিবেন। এখানে দুটি বিষয়, একটি হচ্ছে যাদেরকে বদিউর রহমান কাঁচা বলছেন তারা কিন্তু চাচ্ছে যে সংস্কারের পরেই নির্বাচন হবে, কারণ একজন উপদেষ্টা বলেছেন যে 5 আগস্ট যে এত মানুষ জীবন দিল এটি শুধুমাত্র একটি নির্বাচনের জন্য জীবন দেয়নি, তাদের অবস্থান অনেক শক্ত। সেক্ষেত্রে কি একটি বড় ধরনের লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে কিনা বাংলাদেশের রাজনীতি? আচ্ছা, প্রথমত হচ্ছে যে 5ই আগস্ট কী হয়েছে, একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, এবং খোকন সাহেবের সাথে আমি একমত, এটা বিপ্লব না। বিপ্লবের একটা প্রস্তুতি থাকে, পরীক্ষিত নেতৃত্ব থাকে, সেখানে একটা দর্শন থাকে। যেমন ধরেন ফ্রান্স রিভলিউশন, সেখানে ভলতেয়ার আরও সব তাদের ভিতর চিন্তার একটা বৈপ্লবিক পরিবর্তন আসছিল এবং তার সঙ্গে জনগণ সম্পৃক্ত হয়ে একটা ঘটনা ঘটে যায়। কিংবা রুশ বিপ্লব, সেখানেও একটা পরীক্ষিত পোড় খাওয়া নেতৃত্ব এবং তাদের আলাদা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো ছিল, একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। তো আমাদের এখানে তো এটা এক ধরনের স্বতঃস্ফূর্ত, এবং যারা এই মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিল কিংবা মুভমেন্টের কারো রাজনীতিতে 6 মাস, কেউ 1 বছর, তো বড় জোর 18 সাল থেকে, এইটা যদি 18 সাল থেকেও কেউ এসে মানে লেগে থাকে, লেগেছিল না তো, তারপরে লেগে থাকলে তার বয়স 6 বছর। এখানে সেই ধরনের একটা সুসংগঠিত রাজনৈতিক নেতৃত্ব ছিল না। আর একটা হচ্ছে যে একটা সংগঠিত পরীক্ষিত নেতৃত্ব ছাড়া এই ধরনের পরিবর্তন করা যায় না। এবং এর যেমন এই অভ্যুত্থানের পরিণতিতে যে সরকারটা আসলো, তারা রাজনৈতিকভাবে অনভিজ্ঞ, বিভিন্ন পেশা থেকে আসলেন, এবং আসার পর তাদের মধ্যে অনেক কথাবার্তা, অনেক দূরত্ব, 4 জনের কথা 4 রকম হয়ে যাচ্ছে, কিংবা একই লোক আজ যেটা বলছে কালকে আর একটা বলছেন। তো এরকম একটা ব্যাপার রয়ে গেছে। হ্যাঁ, তারপরেও কতগুলো কমন জিনিস, যেটা হচ্ছে এক ধরনের ঐক্যমত্য আছে। যেমন এটা নির্বাচনী ব্যবস্থাটা কি হওয়া দরকার, এখানে এই ব্যাপারটা আছে, কিংবা উনি বললেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মানে ঐক্যমত্য আছে, কিছু কিছু ব্যাপারে ঐক্যমত্য আছে। সেই জায়গাগুলোকে ফাইন্ড আউট করা দরকার, চিহ্নিত করা দরকার যে এই ব্যাপারে ঐক্যমত্য আছে। এবং সেইটা করার ক্ষেত্রে যদি পলিটিক্যাল পার্টি কোঅপারেশন না করে, কিংবা তাদের সঙ্গে পলিটিক্যাল পার্টির যদি এই অন্তর্বর্তী সরকারের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত না হয়, তাহলে এটা খুব কঠিন হয়ে যাবে। কেননা তারা যদি মাঠে নেমে যায় সে, তো তখন কি হবে যে হ্যাঁ ঠিক আছে, ছেলেরা সরকারের পাশে দাঁড়ালো, মানে এই বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় নাগরিক কমিটি যে নতুন রাজনৈতিক দলের কথা বলছেন, তারা কমিটি করছেন, রাজনৈতিক দলও করবেন হয়তো, তা নিয়ে কিন্তু এরই মধ্যে বিএনপি বা অন্য দলের সঙ্গে মোটামুটি আমার মনে হয় এটা বিএনপি কিংবা অন্য কারো ক্ষুব্ধ হওয়া উচিত না। তো তরুণরা যদি একটা রাজনৈতিকভাবে সংগঠিত হয়, এটা খারাপটা কি, ভালো তো। বরং তরুণরা যদি বিচ্ছিন্ন থাকে, তারা যদি আলাদা আলাদা অবস্থানে থাকে, তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বরং তারা একটা রাজনৈতিক দলের মধ্যে এসে জনগণের সঙ্গে যোগাযোগ করুক, সেইটা আমার মনে হয় একটা পজিটিভ ব্যাপার। আর একটা তো রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতাটা হচ্ছে রাজনীতিতে 2 দল ছিল।
মানে কাছাকাছি প্রতিদ্বন্দ্বী, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দুই দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। তো এখানে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ধরেন কেয়ারটেকার গভর্নমেন্ট যদি চলতে থাকতো, তাহলে একবার আওয়ামী লীগ আসতো আর একবার বিএনপি আসতো, এবং তখন খারাপ হওয়ার বেশি খারাপ হতে পারতো না, বেশি স্বৈরাচারী হতে পারতো না, এবং সেখানে একটা কন্ট্রোলে থাকতো। কিন্তু পরপর এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা বাদ দেওয়ার মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনা সরকার মানে অতিমাত্রায় কর্তৃত্ববাদী হয়ে উঠল। আমি যদি বলি যে 91 থেকে 96 পর্যন্ত বিএনপি সরকার অনেক বেটার গভর্নমেন্ট ছিল, এমনকি 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনার গভর্নমেন্টও বেটার গভর্নমেন্ট ছিল, এবং জনগণের কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করত। কিন্তু 9-এর পরে আর জনগণের কাছে কৈফিয়ত দিতে চাইল না, এবং 9-এর পরে মনে করলো কতগুলা এই কনসেপচুয়াল ব্যাপার এরকম ধরেন যে ব্যাপারটা এরকম যে আমার বাবা স্বাধীনতা এনেছে, শেখ মুজিব স্বাধীনতা এনেছে, বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছেন, এবং তার কন্যাই দেশ গড়বেন। এই যে ব্যাপারটা এক ধরনের মানসিকতা, এটা তো কিংবা তার আমার চেয়ে দেশপ্রেম কে আছে, দেশপ্রেমিক কে আছে, তো এই মানসিকতার কারণে এইটাই হচ্ছে স্বৈরতন্ত্র, স্বৈরতন্ত্র আর কিছু না। তো এইভাবে একটা শাসন হয়ে গেল। তো যে কারণে এর বিপরীত ছেলেরা স্লোগান দিল, যে স্লোগানটা রাস্তাতে আটলো, দেশটা কারো বাপের না। তো এই যে ব্যাপারটা এখানে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে ঘটিয়েছে, ধরেন যে এই জোয়ানা পার্কও পরিবর্তন ঘটাই দিয়েছিল, সমস্ত মানুষকে ইউনাইটেড করে তার পিছে নামছিল এবং জয়ী হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটাকে তো ধরে রাখতে পারেনি, বরং নির্মমভাবে তাকে নিহত হতে হয়েছিল। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে তারুণ্য যেটা করেছে, তবে এইটাকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে একটা ম্যাচিউরড লিডারশিপ লাগবে, এবং সেই ম্যাচিউরড লিডারশিপটা এই তরুণদের ভিতর নেই। জি, এই রাজনৈতিক দলগুলোর ভিতর অনেক দোষ ত্রুটি আছে, তারপরেও তারা ইচ্ছে করলে যদি সংশোধিত হয়, যদি আওয়ামী লীগকে দেখে বিএনপি শিখে তাইলে একটা ভালো, আর আওয়ামী লীগকে দেখে যদি বিএনপি আওয়ামী লীগ যা যা করেছে সেটাও অনুকরণ করে, যেমন তৃণমূলে অলরেডি কিছু কিছু ঘটনা ঘটছে, যদিও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তো তাদেরকে বহিষ্কার ইত্যাদি ইত্যাদি করছে, যে তাদেরকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা যদি কন্ট্রোল না করতে পারে তাহলে কি হবে, বিএনপি আসলে তো একই ঘটনার পুনরাবৃত্তি হবে। অতএব সেখানে আমার মনে হয় রাজনৈতিক নেতৃত্ব কেমন হবে এটা ইম্পর্টেন্ট, এবং এই রাজনীতি ছাড়া এবং তরুণরাও যদি রাজনৈতিক দল গড়তে পারে, যেমন তরুণদেরও কোনো স্থিতিশীলতা নেই, তাদেরও একটা স্থিতিশীল চিন্তার মধ্যে আসতে হবে। যেমন তারা কখনো এইটাকে বিপ্লব বলছে, কখনো তো স্বাধীনতা বলছে, কিন্তু একটা জাতির জীবনে স্বাধীনতা একবারই আসে, এবং সেটা এসেছে 1971 সালে লাখো শহীদের রক্তের ভিতর দিয়ে। তো অনেক ত্যাগের বিনিময় এসছে, এবং সেটাকেও হয়তো তারা দেখেনি, কিন্তু তারা সেটাকে অস্বীকার করে মনে করছে যে না, তারাই স্বাধীনতা এনেছে। তো এই ধরনের চপলতা তো এটা কাম্য না। তা আমাদের বক্তব্য হচ্ছে যে তরুণ নেতৃত্বকেও ম্যাচিউরড হতে হবে, এবং তারা দেশ গড়ার এবং নেতৃত্বের জন্য তৈরি হোক, আর যারা প্রবীণ নেতৃত্ব আছে মানে আগের নেতৃত্ব যারা আছে তারা সংশোধিত হতে হবে। আমি আপনার কাছে আবার আসবো। অধ্যাপক এম শাহিদুজ্জামান, অনেকগুলো প্রশ্ন একটি করে, যে স্পষ্টতই কি এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে কিনা অন্তর্বর্তী সরকারের সঙ্গে, বিশেষ করে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে? আপনি জানেন যে আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ তিনি বলেছেন যে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে। সরকারের এক ধরনের আশীর্বাদ আছে কি না নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে? সেক্ষেত্রে আসলে সেই পুরনো দেখানো পথেই সরকার হাঁটছে কিনা, এটা একটা খুবই মারাত্মক বাস্তবতা, এবং আমার মনে হয় এটা একেবারেই ঠিক বলেছে। সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি হয়েছে একটা দেশের নিরাপত্তার ক্ষেত্রে, যেটা আইজ অ্যান্ড ইয়ার্স অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট বলা যায়, হচ্ছে ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থাগুলো। সেগুলো যদি এখনও আবার সে আগের পুরনো খেলায় ব্যবহৃত হয়, তাহলে এর চেয়ে আর দুঃসংবাদ আর কী হতে পারে। এটা একেবারে একটা এত ক্ষতি করে গিয়েছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ, তার সরাসরি হস্তক্ষেপ, এবং একটা ফ্যামিলি আমার মনে হয় যে একটা দেশকে যে কিভাবে ধ্বংস করতে পারে, মানে ইট ইজ আনপ্যারালেলড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোথাও বোধহয় এ ধরনের দেখা যায় না। আই এম ইন্ডিকেটিং টু শেখ মুজিব,
তার প্রথম থেকেই হি ডিড নট হ্যাভ মাচ এডুকেশন, ভাই লেট আস ফেস ইট। আমি কারো ফিলিংসে হার্ট করতে চাই না, যতই বলা হোক রাষ্ট্রনায়ক, হেই নায়ক, হ্যান ত্যান। 7ই মার্চের যে ভাষণটা ছিল ইট ওয়াজ স্পন্টেনিয়াস, কিন্তু ওইখানে মহৎ, অসাধারণ, দের ইজ নাথিং ইন দের। ধারাবাহিক বর্ণনা দিয়ে গেছে, আবার শেষ পর্যন্ত সে পাকিস্তানের ধারণার প্রতি আনুগত্য পোষণ করছে, বুঝছেন। তারপরে দেখেন তার যে এন্টায়ার ক্যারিয়ারের বক্তৃতাগুলা খুবই সাধারণ মানের। তোমরা আমারে জাতির পিতা বানাইছো, এই ধরনের ভাষায় কেউ কথা বলে? আমি রিলেট করতে চাই টু দ্য গ্রেট লিডার্স উই হ্যাড, হোসেন শহীদ সরওয়ার্দী, শেরে বাংলা ফজলুল হক। হোসেন শহীদ সরওয়ার্দী আমেরিকার ফেস দ্য নেশনে 1955-এর বক্তৃতা আমি শুনছি, ইন্টারভিউ, মানে ইস আনপ্যারালেলড। একটা দেশে মেধা যে কোথায়, শেরে বাংলার কথা তো বলারই নাই। শেরে বাংলার প্রাইভেট সেক্রেটারি ছিল জওহরলাল নেহরু, কোথায় মাত্রা আর এই কোথায়। তারপরে দেখেন এই তার পরবর্তী প্রজন্ম, শেখ হাসিনা। পৃথিবীতে বোধহয় এত মারাত্মক ডাইনি জন্মাইছে, মহিলা জন্মাইছে আমার মনে হয় না। সবচেয়ে খারাপ লাগে যে তার পরবর্তী প্রজন্ম দেখেন, এই যে টিউলিপ আর ওই যে আরেকটা ওই ছেলে কি জয় নাম, হ্যাঁ, উচ্চশিক্ষিত এবং রাজনীতি সচেতন। আর টিউলিপ তো আপনার ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার, অথচ দেখেন মিনিস্টারও কি ফ্যামিলি ট্রেনিং, যে তারা ম্যাসিভ করাপশন, নট ইন মিলিয়ন্স অফ ডলার্স, বিলিয়নস। ব্রিটিশ ইন্টেলিজেন্স এখন ইন্টারোগেশন শুরু করছে। শি উইল প্রবাবলি লুজ হার পলিটিক্যাল ক্যারিয়ার, এবং যখন তার পলিটিক্যাল ক্যারিয়ারের এই ডিটেইলসগুলো বের হবে, রসটম তো সেটি অস্বীকার করছে এবং তারা হ্যাঁ, বলছে যে ধরনের তারপরে আপনার কিছুই হয়নি। ওয়াশিংটনে যখন ওই জয়ের ইয়েটা আসবে, হি ইজ অলরেডি ইন দ্য র্যাডার, হ্যাঁ, অলরেডি তাকে ওয়াচে রাখা হয়েছে। চিন্তা করেন একটা থার্ড জেনারেশন, যাকে অনেকে মনে করে সর্বাত্মক মহাপুরুষ, তারই প্রজন্ম কত বিশাল। আমি কি বলবেন, এটা কি ফ্যামিলি ট্রেনিং? এটা কি ফ্যামিলি বাস্তবতা? হোয়াট আর ইউ ট্রাইং টু টিচ মি? আই নো যে মানুষের বংশ পরিচয় কাকে বলে, বংশ পরিচয় তো ফুটে ওঠে, পরবর্তী প্রজন্মে ফুটে ওঠে, কিন্তু এত বিশাল উচ্চশিক্ষা গ্রহণ করার পরে এত মানে নর্দমার পোকার মতো হতে পারে? দ্যাট গাই ইন দ্য ইউনাইটেড স্টেটস, চিন্তা করেন সে কিভাবে তার মাকে বুদ্ধি দিচ্ছে, হ্যাঁ, একটা দেশকে ধ্বংস করে দিতে। অ্যাবসলিউটলি, মানে আপনি চিন্তা করেন যদি আজকে খোদা না করুক এই ইয়েটা যদি ঘটতো, তাহলে আমি তো আন্তর্জাতিক নিরাপত্তা 40 বছর ধরে পড়াইছি, মার্কিন যুক্তরাষ্ট্রেও পড়াশোনা করছি, কিছুটা তো বুঝি অন্তত। বিশ্বাস করেন এই দেশে ভারতীয় বাহিনী এক ডিভিশন সৈন্য ঢুকায় দিত টু গার্ড দ্য কানেক্টিভিটি। ওই যে যাওয়া আসা করবে, ট্রেনে যাবে, এখনও তাদের সামরিক সামরিক নেতৃত্ব, রিটায়ার্ড জেনারেলস যারা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, তারা এখন সরাসরি বলছে তাদের প্রাইভেট চ্যানেলে যে ওই যে রংপুর ডিভিশনটা 80 কিলোমিটার, এই দিক থেকে প্লেইনস, সব টেরেইন ডিসক্রিপশন দিচ্ছে, মিলিটারি ডিসক্রিপশন। টেরেইন ইজ ফ্ল্যাট, নো ব্যারিয়ার্স। এইখান থেকে আর্মার্ড মেকানাইজড ইনফ্যান্ট্রি ঢুকবে ওয়েস্ট বেঙ্গল থেকে, মেঘালয় থেকে আরেক কলাম মেকানাইজড ইনফ্যান্ট্রি ঢুকবে। 41 কিলোমিটার 2 ঘন্টার মধ্যে বাংলাদেশ উইল বি কাট অফ ইন দ্য নর্থ। এটা হচ্ছে মোটা জায়গা। চিকন জায়গা হলো ওই যে ত্রিপুরার থেকে ফেনী, ত্রিপুরা হয়ে বে অফ বেঙ্গল 21 কিলোমিটার মাত্র। ওইটাও তাদের একেবারে মিলিটারি প্ল্যানিংয়ের মধ্যে আছে সবটাই, কিন্তু এখন করতে পারছে না কেন জানেন? কারণ তারা এখন মানে আমি কোনো দেশের পক্ষ নিচ্ছি না, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ট্যাসিট ওয়ার্নিং আছে, বোঝা যায় আমেরিকানরা, কিন্তু ইন্ডিয়ান প্রেশার ইজ হিউজ। আরএসএস প্রেশার দিচ্ছে, বিজেপির থেকে প্রেশার দেওয়া হচ্ছে, এবং তারা মনে করতেছে যে এই দুইটা আউটলেট বাংলাদেশের যদি না কাটা হয়, তাহলে ভারতের জন্য নর্থ ইস্ট প্রোটেক্ট করা হয় অলমোস্ট ইম্পসিবল হয়ে যেতে পারে। আমরা সবাই জানি এখন মণিপুর, নাগাল্যান্ডে যে ইনসার্জেন্সি শুরু হয়েছে, তারপর ওই যে খ্রিস্টান রাষ্ট্র করার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা একটা চূড়ান্ত পরিণতির দিকে যাবে না এই কথা কেউ বলতে পারে না। আগামী বছরের মধ্যে মানে আমরা যে আর্থকোয়েকের টেকটনিক শিফট হয় না, এরকম রাষ্ট্র ধারণার টেকটনিক শিফট আগামী বছর
একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বছর। রাখাইন আরাকান আর্মি যে দখল করে নিল সেখানে কোনো প্রভাব পড়বে কিনা, অবশ্যই বাংলাদেশের প্রভাব সীমান্ত পড়বে, অবশ্যই। সুরক্ষিত কি থাকবে? দেখেন আরাকান আর্মি, এটা এই যে ভুল নীতি, এই আমাদের পররাষ্ট্র নীতি, সেই ওই বিকজ শি ওয়াজ নট ইলেক্টেড, এবং তার আগের বছর থেকে 2009 সাল থেকে, আমি তো এটাকে আওয়ামী লীগটাকে এটাকে আমি কোনো পলিটিক্যাল পার্টি বলি না, এটা একটা সন্ত্রাসী সংগঠন ভাই। আমি ইন্টারন্যাশনাল সিকিউরিটির ডেফিনেশনস অফ টেররিজম আমি জানি, এবং পৃথিবীতে যারা নাম করা, বার্ড ওনিল আমেরিকান একজন 50-60-এর দশক, তারপর আপনার ব্রিটেনের ব্রায়ান জেনকিন্স, এরা যে আন্তর্জাতিক সন্ত্রাসের ডেফিনেশন দিছে তার ভিতর আওয়ামী লীগ ফিটস ইন পারফেক্টলি। দিস ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। অথচ এটা কেউ সেভাবে এটাকে টেররিস্ট বলে না। এই দলের অস্তিত্ব থাকার কোনো প্রয়োজন নেই। এটা বাংলাদেশকে, এক ব্যক্তি, এক ফ্যামিলি বাংলাদেশের অস্তিত্ব বিলীন করতে নিছিল। সেটি এই সরকার কি উপলব্ধি করতে পারছে? আপনার কি মনে হয় যে পারছে? এখন পারতে হবে আগামী বছরের মধ্যে আপনি দেখতে পাবেন। তারা তো কোনো পদক্ষেপ শুনেন, নিচ্ছে না। আমরা একটা জাতি হিসেবে আইনি we are একটি not a পরিবর্তন nation আনবো, of সেখানে cowards। তো আমাদের জাতির একটা ঐতিহ্য আছে। আমাদের পূর্বপুরুষরা সিপাহী বিপ্লবে ফাইট করছে, সবচেয়ে বেশি বাঙালি মুসলমান জীবন দিচ্ছে, জীবন দিয়েছে। হ্যাঁ 1857-এ। তারপর দেখেন এই যে হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, ওই বংশ থেকেই তো আমরা আসছি। আমরা তো বলি, আমি তো সবসময় দাবি করি যে আমরা ওই গোপাল আর কি ওই শশাঙ্ক 3000 বছরের বাঙালি, দ্যাট ইজ নট মাই হেরিটেজ। আমরা যদি জাস্টিফাই করি আমাদের পলিটিক্যাল এক্সিস্টেন্স, আলাদা সত্তা, নওয়াব সেলিমুল্লাহ যে স্বপ্ন দেখছিল মুসলিম লীগ বানায়া, সরওয়ার্দী, ফজলুল হক যেই ধারা, সেখানে আমাদের ফোর ফাদার্স হচ্ছে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি আসছে, মুসলমান শাসনের গোড়াপত্তন করছে, সুলতানেট অফ বেঙ্গল, বাঙালি সুলতানদের একটা বড় অংশ প্রোটেক্ট করছে এই বাঙালি মুসলমান। আমাদের ব্রিটিশরা ওই 1857-এর স্বাধীনতা যুদ্ধে এত বাঙালি মুসলমানের ফাঁসি হয়েছে, তারা আমাদেরকে নন মার্শাল রেস বানিয়ে দিচ্ছে, আর পাঞ্জাবিরা সুযোগ নিয়ে আমাদেরকে আরো নন মার্শাল রেস বানিয়ে দিচ্ছে। কিন্তু বেঙ্গলিজ হ্যাভ অলওয়েজ বিন এ ফাইটিং রেস। বাঙালি যেমন আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, এসটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। কে বললো সংস্কার পলিটিক্স, কিন্তু ওনার সাবজেক্টগুলো টোটাল হেরিডিটি সম্বন্ধে এক্সপ্লেইন করে আমরা কোথা থেকে এটা আসছি। ঠিক না। সো যে স্পিডটা আমরা সবাই শিডিউল কাস্ট, কৈবর্ত, এখানকার জেলে সেটা সম্প্রদায়, আপনি বিশ্বাস করলে ভাই করেন না, আপনারা কেউ মানা করতেছে? আর একটা ক্লাস হয়ে গেল। হ্যাঁ, ক্লাস হয়ে যাবে এরকম আছে, ব্লু ব্লাড কিছু আছে, না, ব্লু ব্লাড শব্দটাই ওয়েস্টার্ন ওয়ার্ড। যেখান থেকে ব্লু ব্লাড শব্দটাই ব্যবহার করে আমরা একেবারে সাধারণ নমশত্রুর জাত। তবে স্যার একটা জিনিস এই বলছে যে রক্ত আমাদের বেশিরভাগের বলছে যে জয় তার মারে পরামর্শ, শেখ হাসিনা কারো পরামর্শ শোনে না। হরপ্রসাদ শাস্ত্রী, এই বৌদ্ধরা হরপ্রসাদ শাস্ত্রী বলে গেছে যে নমশূদ্র না, বাংলার মুসলমানরা বৌদ্ধ ধর্ম ভ্যানিশ করছিল বখতিয়ার খিলজি আসার পরে। দিস ইজ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। আওয়ামী লীগের মুষ্টিযুদ্ধের করবে, আরে বৌদ্ধ ছিল ওই আপার কাস্ট, হাসিনার নিম্ন বর্ণের, আপনারা বলছে চলবে কিভাবে? সেখানে এই জাতীয় কথা শুনতে হবে না, এখন যে পাওয়া যাচ্ছে না। না থাকলে না, এই ল্যাঙ্গুয়েজে কথা বলবেন না। আমি আমার নিজের সাথে আমি বললাম, আপনি বললেন আমি আপনার সাথে যে লেখাপড়া না থাকলে এটা আরে বলছেন বাবা, না আপনি। ইতিহাস দেখেন তো এই আমরা যে পড়েছি। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ ওয়ান অফ শাস্ত্রী দ্য আমরা পড়েছি। সিনিয়র, এবং তারই এটা কিন্তু কন্ট্রিবিউশন যে বাংলার মুসলমান এরা ওই বুদ্ধিস্টরা ভ্যানিশ করছে স্যার একটা হিন্দুদের জিনিস আমি পালদের জানার জন্য অত্যাচারে। বলি স্যার, এত মুসলমান তো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি নিয়ে এটা আসে তো নাই। একটা হিস্টোরিয়ান এত ব্যাপার। মুসলমান এখানে এখন হলো আমি কি না করে? জানলে এখনকার কেমনে তো বলবো? আমি অনেক আছে। এটা তো আপনার আমি
দেখছেন এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। বদিউর রহমান, আমরা আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। সংস্কারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলাম। ভবিষ্যতের যেটি খোকন ভাই খুব বেশি আশার কথা শোনাতে পারেননি, দুনিয়ার একটা মেঘ দেখতে পান সামনের দিনগুলোতে, এটি আসলে কি বাস্তবিক পক্ষে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে বড় ধরনের প্রতিবন্ধকতা আছে কি সামনে? আপনার রাষ্ট্রটা তো ব্যক্তি মালিকানা যখন চলে যায়, জি, সরকার দলীয় মালিকানা। আমাদের দেশে আলীবাজার যে দুইটা দল আছে, ভাই, হ্যাঁ, মনে করেন না। আলীবাজার দুইটা দলের মধ্যে দুইটাই কিন্তু ব্যক্তি আলী মানে মালিকানা। আওয়ামী লীগ এবং বাজাদ মানে বাংলাদেশ জাতীয়তাবাদী হ্যাঁ, দল। জি, এই আলীবাজার দুইটা দলই তো পরিবার কেন্দ্রিক এবং ব্যক্তি মালিকানাধীন দল। আমি সবসময় বলি এক ব্যক্তিক গণতন্ত্র কখনো গণতন্ত্র নয়। এখানে যেই কয় বছর হাসিনা থাকে, হাসিনার হইল গণতন্ত্র, এবং তার পার্টির লোকও জানবে না যে সুপ্রিম প্রেসিডেন্ট হইতেছে, ওটা হাসিনা জানবে। ঠিক একই রেওয়াজ হইল খালেদার বেলায়। খালেদা জিয়ার বেলায়ও তিনি গণতন্ত্র, তিনি পার্টি, তিনি মালিক। এখন তার অসুস্থতায় হয়তো তারেক রয়ে আসছে। হ্যাঁ, উত্তরাধিকারের রাজনীতিতে তারেক, আমার লিবারেল ডেমোক্রেট। হ্যাঁ, লিবারেল না, হরেক রকমের যদি গুটা একটা ইয়ে হয়, এখান থেকে এক সিমটি ওইখান থেকে এক সিমটি এটা নিয়ে হয়, তারা এরকমই হবে। কত বছর তো বলবেন এটা? মজার জিনিসটা আমরা হইলো- 40 বছর 43 বছর বয়স মজার হয়েছে। জিনিসটা হইল কত বছর বলবেন এটা? এখন জি, এখন যেটা হচ্ছে, সংস্কারের ভবিষ্যৎটা অন্ধকার হবে এই কারণে, আওয়ামী লীগকে যে কারণে হোক পালাইছে, শেখ হাসিনা পালায় না বলার পরে পালিয়েছে, এটা তার জন্য ডিসক্রেডিট। সংস্কার করার জন্য আপনি পরিষ্কার লিখে রাখেন। আমি বারবার বলি, আমি এই যে 15 বছরের ইতিহাস লিখলাম আমার বইটাতে, সেখানে আমি সবগুলো এগুলো বিশ্লেষণ করেছি যে শেখ হাসিনাকে ডুবাবে কে, আওয়ামী লীগকে ডুবাবে কে, বিএনপির ভবিষ্যৎটা কী। আপনার দল, এই যে রাজনৈতিক নেতা আসতেছেন না ওকালতি করে ওইখান থেকে, ওনারা এখন তর্স হইতেছে না 3টা কারণ। এক, যতটুক দেরি হবে তাদের যে গরম গরম পপুলারিটি যেটা আছে সেটা কমতে পারে আস্তে আস্তে। 2, নতুন ছেলেরা যদি নাগরিক কমিটি বা অন্য কোনো দল করে, সেখানে যদি আবার কিংস পার্টির মতো ইউনুস সাহেবের পিছনে আশীর্বাদ হাতটা থাকে, থাকে, একটু থাকে, তাহলে এনারা আর একটু বেকায়দায় পড়বেন, তাহলে ওনারা সেটা ওঠা যায়। 3, যতটুকু ইউনুস সাহেবের সংস্কারে যাবে বিচার দীর্ঘায়িত হবে। এই ফাঁকে আওয়ামী লীগ যে চুপ করে আছে, এত লোকের দল, যতই আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিব লেখাপড়া জানে না, সাধারণ, এবং ওই যে কানা হাসিম ছিল না বদরুদ্দিনের বাপ, তো 74 সালে টিএসসিতে এক মিটিংয়ে এই কানা হাসিম এই জাতীয় কথা বলছিল যে শেখ মুজিব তো লেখাপড়া জানে না, জ্ঞানের আলোচনা যখন হইতো তখন ঘুমাই থাকতো। আর মৌলানা হুজুর 4টা মুড়ি খাওয়াই বলতো যে ওই ফরিদপুরের ঠান্ডা মিয়াকে ঠান্ডা করতে হবে, তখন চলে যেত। এই জাতীয় বক্তব্য বলে, কিন্তু রাষ্ট্র আনার সময় অনেক সময় বেশি জ্ঞানের কাজ হয় না। বাটলারে ওই যে বড় বিজ্ঞানী মুরগির খাঁচা করলো না, বড়টা ঢুকতে পারে, ছোটটা ঢুকার জায়গা পায় না, সারাদিন গরমাক্ত হয়, কিন্তু ওই বাটলার বুদ্ধি দিয়ে বলে যে ওইটা দিয়ে ঢুকতে পারে। কিছু জিনিসে এটা পরিবর্তন। এখন সংস্কারের ভবিষ্যৎ সময় কম, একদমই সবজি বাদুর রহমান। আপাতত সংস্কারের ভবিষ্যৎ ভালো নয়, কারণ যারা সংস্কার করতেছে রিপোর্ট নেবে, ওই যে বললাম এনজিওগ্রামের গভর্নমেন্ট, বাদুর রহমান, এটার জন্য তাদেরকে সময় দিতে হবে। আপনাকে অসংখ্য আপনি ধন্যবাদ। 5 বছর সময় দেন ইউনুস সাহেবকে, উনিও দেশপ্রেমের জন্য আসছে, দেশ শাসন করতে আপনাকে আসছে, অসংখ্য ধন্যবাদ। ওরা 5 বছর থাকুক, করুক। সময় নিয়ে আজ আলোচনা শেষ করব। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আমি উনি যেটা বললেন মানে সংঘর্ষটা কোথায় আসলে? বিরোধিতা মতভেদ উনি যেটা বলছেন কোথায়? আমি একমত না। আমরা চাই যে অবস্থা জবাবদিহিতামূলক সরকার হোক। ধরুন একটা হাসিনা গভর্নমেন্ট ছিল, নন ইলেক্টেড গভর্নমেন্ট ছিল, মানুষের ক্ষোভ ছিল, ভোট দিতে পারেনি। আমরা এদের সংস্কার আমরা রাজি, আমরা চাই সফলতা চাই সরকারের। তবে এটা কিন্তু দীর্ঘমেয়াদ না হতে গিয়ে আমার মনে হয় অনেক সমস্যার তারা সম্মুখীন হবে, অনেক ষড়যন্ত্রের সম্মুখীন হবে, এবং এক পর্যায়ে হয়তো আর যদি তাদের যদি অন্য কোনো আশা থেকে থাকে সরকারের থেকে সব দখল করে নেব শেখ হাসিনার মতন, তাইলে আমার মনে হয় যে আগের চিন্তা তাদের নাই। আমি আশা করি যে চিন্তা থাকলে তাইলে সংস্কার দেরি করলে কিন্তু আপনার মানুষ তো ফ্রাস্ট্রেট হয়ে যাবে। আরে কি সংস্কার বলতে চান, কিছু ধরছে না। হ্যাঁ, আর জনগণের নির্বাচিত সরকারও নাই। আমার ভোটের নির্বাচিত সরকার দেশ আমাকে শাসন করতেছে, আর ভোটের নির্বাচিত সরকার নয় শাসন করতে, পার্থক্য এটাই। তো এই কারণে কি আপনার আমার মনে হয় যে যেটা আমি বলছি একটু আগে, সেটা হয়তো 2-3 মাস পরে মানুষ কিন্তু এই তো
ধৈর্য হারা হয়ে যেতে পারে মানুষ। মানুষের কিন্তু সন্দেহ চলে আসতে পারে। এতে কিন্তু আমাদের অত্যন্ত স্বপ্ন সরকারের প্রসেস সরকারের ব্যর্থতা আসে যদি, তাহলে তারা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে কিন্তু এই মুহূর্তে। ব্যারিস্টার মাহমুদুল খোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। আবু সাইদ খান, ব্যারিস্টার মাহমুদুল খোকন যেটি বললেন যে ডক্টর ইউনূসের সরকার হেরে গেলে বাংলাদেশের মানুষ হেরে যাবে, আবার তিনি বলছেন যে খুব তাড়াতাড়ি ভোট না দিলে মানুষ অধৈর্য হয়ে যেতে পারে। এই যে অসহিষ্ণুতা, সেটি কি মানুষের নাকি রাজনৈতিক দলের? আচ্ছা, প্রথমত হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আন্দোলনের ফসল নিঃসন্দেহে, এবং আজকের অবস্থায় এই সরকারকেই নেতৃত্ব দিতে হবে, এতে কোনো নেই, এবং তাদের সাফল্যই সাথেই দেশের কল্যাণ নিহিত। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে এই সরকারের সঙ্গে তো রাজনীতিক যে স্টেক হোল্ডার যারা, বিশেষ করে রাজনৈতিক দল এবং সংগ্রামী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের মধ্যে আরেকটু ইন্টারাকশন হওয়া দরকার, এবং ইন্টারাকশনের মধ্য দিয়ে কতগুলো কমন জায়গায় না আসলে কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হবে। অতএব আমার কাছে মনে হচ্ছে যে অনেক সময় অন্তর্বর্তী সরকারের হাবভাবে মনে হচ্ছে যে তারা একারাই কাজটা করবেন, এটা পারবেন না। অতএব তাদেরকে রাজনৈতিক দলকে লাগবে, এবং এদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে যে কোনো কারণেই বিভিন্নভাবে, এই দূরত্বটার অবসান হওয়া দরকার, আরও ইন্টারাকশন হওয়া দরকার, এবং ইন্টারাকশনের মধ্য দিয়ে কিছু কমন প্রস্তাব এবং সংস্কারের কমন সিদ্ধান্তে উপনীত হবে, এর কোনো বিকল্প সুপারিশগুলো করে দিতে পারে তারা। আবু সাইদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক এম শাহিদুজ্জামান, আলোচনা শেষ করতে চাই। স্যার, আপনার দৃষ্টিতে আসলে কোথায় মতদ্বৈধতা বিরোধ, সবচেয়ে বড় বাধা কোনটি? কোন সংস্কার প্রস্তাবনা বাধা হয়ে দাঁড়াতে পারে রাজনৈতিক দলগুলোর সামনে? আমার মনে হয় সবচেয়ে বড় বাধা হবে ডিলে। আমিও নিজে মনে করি যে যত শীঘ্রই জনপ্রতিনিধিত্বশীল সরকার আসে ততই এফেক্টিভ হবে গভর্নমেন্ট। এখন দেখি না, আমরা পররাষ্ট্রনীতিতে একেবারেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছি। আরাকান আর্মি আমাদের দ্বার প্রান্তে সমস্ত দখল করে নিয়েছে। অথচ এই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈধতা দিচ্ছে তাতমাডকে, যারা বলতে গেলে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে যাদের বিচার হবে, তাদেরকে এখনও বৈধতা দিয়ে যাচ্ছে। অথচ আমাদের পাশে রোহিঙ্গারা যেতে পারছে না। রোহিঙ্গাদের সাথে যদি আরাকান আর্মির একটা সংমিশ্রণ না হয়, ডায়ালগ না হয়, তাহলে ওরা কোনো দিন যেতে পারবে না। এখন পর্যন্ত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে নন স্টেট অ্যাক্টরের সাথে কথা বলবে না। অথচ আমরা দেখি বাইরে, দেখেন ভারত আরাকান আর্মি চিফকে দিল্লিতে ডেকে নিয়ে আলোচনা করে তাদের সাথে একটা সেটেলমেন্টও করছে হঠাৎ করে, একদম যখন দেখলো যে তাতমাডকে আর সাপোর্ট করা যায় না, ইমিডিয়েটলি। তো নন স্টেট অ্যাক্টরের সাথে কে কথা বলে না? আমেরিকা কত দেশের নন স্টেট অ্যাক্টরের সাথে যোগাযোগ করে। তা আপনি কোন বুদ্ধিতে? এটা নাকি জাতিসংঘ সনদের বিপক্ষে যাচ্ছে। আমি জানি না এটা কিভাবে হতে পারে, কেননা আমরা যত বেশি দূরত্ব আনছি এদের এই আরাকান আর্মিসে, ততই রোহিঙ্গাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে রিকনসিলিয়েশন করা। সুতরাং আমার মনে হয় এই একটা এক্সাম্পল দিলাম যে ইলেক্টেড গভর্নমেন্ট আসাটা কেন খুবই প্রয়োজন। এবং আমার মনে হয় সেই সবচেয়ে বড় বাধা হচ্ছে এই সংস্কারগুলো অ্যাকসেপ্টেবল করানো। সংস্কারের যে প্রয়োজন রয়েছে এতে কোনো সন্দেহ নাই, এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা বেশিরভাগই দায়িত্বশীল। কিছু এক্সেপশনস তো থাকবে, দায়িত্বশীল। এবং আমি অল ইন অল ডক্টর ইউনূসকে আমি বলবো যে হি ইজ দ্য অনলি ম্যান যে বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে বাঁচাইছে। ডক্টর ইউনূস যদি না থাকতেন, ওয়েস্টার্ন ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা যদি না থাকতো, ভারত কিন্তু ভয়াবহ মারাত্মক কোনো একটা কাণ্ড। সম্পর্ক প্রশ্ন করি, এটা দিয়েই শেষ করতে চাই। 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে সেই আগ্রাসন প্রতিরোধ আসলে ডক্টর ইউনূস আপনি যেটি বললেন সেটি অব্যাহত থাকবে কিনা, নাকি আমরা তার ভিন্ন চিত্র দেখতে পাবো? অবশ্যই আপনি নিশ্চিত থাকতে পারেন, ট্রাম্প আসাতে কোনো ডিফারেন্স হবে না। ট্রাম্প উইল নট হ্যাভ পাওয়ার্স, আগের মতো তার ক্ষমতা নাই। হি ইজ এ কনভিক্টেড ক্রিমিনাল, নাম্বার 1। নাম্বার 2, আমেরিকান কংগ্রেস অত্যন্ত সজাগ। রিপাবলিকান পার্টি 4 বছর পরে তাদেরকে তো আবার ইলেক্টেড হয়ে আসতে হবে, কাজেই ট্রাম্পের পাপের বোঝা তারা নেবে না। কংগ্রেস ট্রাম্পের হাত বেঁধে রাখবে অনেকাংশেই। নাম্বার 3, এই যে প্যাকার্ড আর ওই যে প্যাটেল দুজনকে দেওয়া হয়েছে, এরা প্রচুর স্ক্রুটিনি ফেস করতেছে কনফার্মেশনের আগে। কাজেই এই যে স্ক্রুটিনির মাধ্যমে ওদের
ডানা কেটে ফেলা হবে। সুতরাং সব দিক থেকে চিন্তা করলে আমেরিকানরা কিন্তু এখন বাংলাদেশের প্রতি খুবই সিম্প্যাথেটিক। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পরশুদিন ফোন করছে ইউনূস সাহেবকে এবং রিঅ্যাসুরেন্স দিছে, এবং আমার ধারণা যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসলেও আমার মনে হয় ইউনূস সাহেবের এই সরকার একটা বড় রকমের সমর্থন পাবে। অধ্যাপক এম শাহিদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আজ আলোচনা শেষ করতে চাই। বদিউর রহমান, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এবং আবু সাইদ খান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।